জি আপু, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আপনারা কি রিডিং পার্টটা দেখতে পাচ্ছেন? লেকচার 10-এর রিডিং পার্টটা কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু রিডিং পার্টটা করা স্টার্ট করে দেন তো। 10-এর রিডিং পার্টটা করা স্টার্ট করে দেন। হ্যালো আপু। ক্লাস কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, স্টার্ট হয়েছে। রিডিং পার্টটা কি করতে দিছে? হ্যাঁ।
আপনাদের কি শেষ হয়েছে এটা রিডিং পার্টটা? আপু দুইটাই নাকি একটা করতে হবে? দুইটাই দুইটাই 10.1 10.2 দুইটাই করতে আপু হবে। তাহলে আর একটু সময় লাগবে। আচ্ছা, করেন। আচ্ছা, আমরা অ্যান্সার গুলো বলে দেই। 10.1 এর ওয়ান কি হবে বলেন তো মার্জি আপু? 10.1 এর ওয়ান কি হবে? আপু ডি। আচ্ছা, 10.1 এর ওয়ান নাম্বার হচ্ছে লেখা ছিল, অ্যাজ ইট ইজ পয়েন্টেড আউট ইন দ্য প্যাসেজ টি ইউজ টু বি কনসিডার্ড টু বি। আচ্ছা, আপনি কি বলেছেন? কজিং জাম্পি ফিলিং ইফ। আচ্ছা, ডি নাম্বার। দেখেন, এটা হচ্ছে হবে এ নাম্বারটা, হ্যাভিং নো ড্যামেজিং এফেক্ট অন পিপলস হেলথ। এ নাম্বার হবে ওয়ান নাম্বারটা। আচ্ছা, টু নাম্বারটা সাবরিনা আপু বলেন তো কি হবে? সাবরিনা আপু আছেন?
আপু এটা কি ই হবে? 2 আপু নাম্বারটা, ই হ্যাঁ, হবে। 2E হবে। 2 হচ্ছে ই হবে। আচ্ছা, 3 নাম্বারটা বলেন তো। সি। 3 নাম্বারটা সি হবে। ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 10.2। 10.2 এর 1 নাম্বারটা বলেন তো তন্নি আপু, কি হবে? 1 নাম্বারটা বলেন। আপু আমি লেটে জয়েন করেছি তো আমি করতে পারিনি। আচ্ছা, ওকে। সুমাইয়া আপু বলেন তো 10.2 এর 1 নাম্বারটা কি হবে? সুমাইয়া আফরিন আপু। আপু আমি আসলে করতে পারিনি, আমি কিছুক্ষণ আগে জয়েন হয়েছি। আচ্ছা, ওকে। তাহলে 10.2 এর 1 এ হবে। নাম্বারটা হচ্ছে এ। ভেরি গুড মার্জিয়া আপু। 2 নাম্বারটা কি হবে বলেন তো মার্জিয়া আপু? আপু এইটাও হবে এ। হ্যাঁ, এটাও এ হবে। আর 3 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে, তৌকির ভাইয়া বলেন তো 3 নাম্বারটা কি হবে? আপু ই হবে। ই হবে। ভেরি গুড। তৌকির ভাইয়া কি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন? হ্যাঁ আপু, আমি আসলে তো ওই দিনে আসতেছিলাম, ব্যাক করতেছিলাম বাসা থেকে, পরে আচ্ছা, আর আচ্ছা, জয়েন হওয়া হয়নি। ওকে, ঠিক আছে। আর সুমাইয়া আপু কি ইয়া পেয়েছিলেন, রেকর্ডিংটা পেয়েছিলেন পরে? আমি আচ্ছা আপু, দিয়েছিলাম। তাহলে আমি ওই ক্লাসটা কি পাবো রেকর্ডিং? হ্যাঁ, হ্যাঁ, সর আপনি হচ্ছে ইয়া করে দিন, কমেন্ট করে দিন একটু, হ্যাঁ, কমেন্ট করে দিলে আমার দেখতে সুবিধা হবে। তো ইয়া, আপু হ্যাঁ বলেন। আপু 10.1 নাম্বারের 10.1 এর অ্যান্সার গুলা, 10.1 এর আপনার উত্তরগুলো 10.1। একটু বলেন, আমি শুনতে পাইনি নেটের সমস্যার কারণে। আচ্ছা, 1 নাম্বারের অ্যান্সার হচ্ছে এ। 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে ই। 3 নাম্বারের অ্যান্সার হচ্ছে সি। 2A, 3E, সরি, 1A, 2E, 3 হচ্ছে সি। ঠিক আছে, ঠিক টেন আছে আপু। পয়েন্ট ওয়ান ওকে, ঠিক আছে। সুমাইয়া আপু রেকর্ডিং পেয়েছিলেন? সুমাইয়া আফরিন আপু, আপু কি আছেন? আচ্ছা, আপ- আমি হচ্ছে, আহ, হ্যাঁ, 5.5টাতে একটু প্রবলেম, ওইটা যদি একটু বুঝাই দিতেন ভালো হতো, লেকচার 5-এর। লেকচার 5 এর 5.5 এ। আচ্ছা, ঠিক আছে, এটা একটু আমাকে একটু মনে করাই দিন, আমি একটু পর আপনাকে আবার জিজ্ঞেস করবো, দাঁড়ান। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমাদের লেকচার 7 কিন্তু বাকি ছিল, হ্যাঁ, লেকচার 7 এর একটা পার্ট, এরপর আমরা প্যারাগ্রাফ রাইটিং এ আসতেছি। দাঁড়ান, এই জিনিসটা, এই যে এটা হোমওয়ার্ক ছিল কিন্তু ক্লাস হয়ে গেল। এই যে এই ছবিটা দেখে এটা কিন্তু করার কথা ছিল, সবাই করেছেন না? করেছেন সবাই? আপু এইটা তো ওই ইসে আপনি হোমওয়ার্কের ওইখানে লিখে দিছিলেন। না, এটা 7.3 তো। ও আচ্ছা আচ্ছা। না তো। হ্যাঁ, এটা করেন নাই? আপু আচ্ছা, তনি আপু করেছেন। আচ্ছা, করি নাই। করেন নাই? আচ্ছা, না। ঠিক আছে। আচ্ছা, এক্সারসাইজ 7.3টা, তাহলে আমি একটা কাজ করি, অ্যান্সার গুলা বলে দেই। এক্সারসাইজ 7.3 এর আপনারা লিখে নেন, ঠিক আছে? আচ্ছা, 7.3, ওকে। দেখেন, এই নাম্বারটা কি হবে বলেন তো কেউ আমাকে, তুমি করেছেন, এই নাম্বারটা কি হতে পারে? আচ্ছা, ওকে। আমাদের 7.3 এর এ, ঠিক আছে। দ্য প্ল্যান্ট ইজ, দেখেন প্ল্যান্টটা কোথায়, এই যে প্ল্যান্ট, আর এটা হচ্ছে ডোর। Yeah. হ্যাঁ, আপনি এখানে এটাকে নিয়ারও বলতে পারেন, ক্লোজ টু ও বলতে পারেন, বিসাইডও বলতে পারেন। হ্যাঁ, আমরা শিখেছিলাম না কয়েকটা একসাথে, যেগুলো সবগুলোর মিনিং সেম। নিয়ার, ক্লোজ টু, নেক্সট টু, বিসাইড, যে কোনো কিছু এখানে বসাতে পারেন। তাহলে দ্য প্ল্যান্ট ইজ নেক্সট টু দ্য ডোর, অথবা দ্য প্ল্যান্ট ইজ নিয়ার দ্য ডোর। আচ্ছা, বি নাম্বার দেখেন, দ্য কার্পেট ইজ, কি হবে বলেন তো কার্পেটটা? প্লাস, এটা কিন্তু আসবে, হ্যাঁ, মিটে কিন্তু এটাও খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশন। On ফ্লোরের the উপর আছে floor. না, কি হবে? On. অন। ভেরি গুড। দ্য অন কার্পেট দ্য ইজ ফ্লোর। অন দ্য ফ্লোর। হ্যাঁ, অন দ্য ফ্লোর হবে। সি নাম্বারটা কি হবে দেখেন, ভাস টেবলে আছে, কি হবে? On the table. অন অন দি টেবল। অন দ্য টেবল, ঠিক আছে। ডি নাম্বারটা কি হবে বলেন তো, দ্য চেয়ার ইজ, চেয়ার টেবল, দেখেন তো।
বিসাইড রাইট বিসাইড হতে পারে, নিয়ার হতে পারে, হ্যাঁ। দ্য চেয়ার ইজ নিয়ার দ্য টেবল বা বিসাইড দ্য টেবল। এখন দেখেন দ্য স্লিপার্স আর ড্যাশ দ্য বিন। বিনটা কোথায়? এই যে বিন আর স্লিপার্স, তাহলে এখানে কি হতে পারে? নেক্সট টু নেক্সট টু, নিয়ার, এখানে দুইটাই হতে পারে, ক্লোজ টু, নেক্সট টু, নিয়ার, বিসাইড, যে কোনো কিছু হতে পারে। এফ নাম্বারটা দেখেন, দ্য টেডি বিয়ার ব্রাশ অ্যান্ড মিরর আর ড্যাশ দ্য ক্লোজেট। আচ্ছা, টেডি বিয়ারটা কই? টেডি বিয়ার, মিরর, আচ্ছা ক্লোজেটটা কোথায়? ক্লোজেটের নাম, আচ্ছা ক্লোজেট, ক্লোজেট দেখে নিচে, আর মিরর, টেডি আপ বিয়ার, হ্যাঁ। আচ্ছা, এখানে বলতে পারি আমরা দ্য টেডি বিয়ার ব্রাশ অ্যান্ড মিরর আর above the closet কিন্তু বলতে পারি, above the closet, ক্লসেটের উপরে, above the closet বা on the closet ও বলতে পারি। না দাঁড়ান, এখানে কি 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 আছে? আচ্ছা, টেডি বিয়ার ব্রাশ অ্যান্ড মিরর, ব্রাশটা কোথায়? আচ্ছা, ব্রাশটাও হচ্ছে ক্লসেটের উপরে। যেহেতু সবগুলাই আপনাদের এই যে এখানের সাথে লেগে আছে স্পর্শ করে, আমরা এখানে অন বলবো, অন আপু। অন হবে। আপু আমি রেকর্ডটা কোথায় দিয়েছি? আচ্ছা সুমাইয়া আপু, আমি রেকর্ডটা আপনাকে আগের বার একবার যেভাবে দিয়েছিলাম না মেইল করে, আমি আপনাকে মেইল করে দিয়েছি, পেয়েছেন না? একটু মেইলটা দেখেন চেক করে। ওকে, এরপর দেখেন দ্য পোস্টার ইজ ড্যাশ দ্য ওয়াল। পোস্টার, ওয়ালে, পোস্টারটা কোথায়? এটাই পোস্টারটা মনে হয়, না? না, পোস্টার এটাই, জেব্রাটার পোস্টার। এই পোস্টারটা বলেন তো ওয়ালের কোথায় আছে? in front of a front ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট না বলে আপনি অন দা ওয়ালও বলতে পারেন, কারণ হচ্ছে ওয়ালের সাথে তো লেগে আছে, অন হবে না? অন হবে, অন দা ওয়াল বলতে পারেন, আবার বলতে পারেন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ওয়ালের সাথে যদি কিছু লেগে থাকে, হ্যাঁ, ধরেন কোনো ল্যাডার, ল্যাডার মানে কি? মই, হ্যাঁ, ধরেন এটা একটা ওয়াল আর একটা হচ্ছে মই এরকম করে আছে, বা একটা ক্যালেন্ডার ধরেন ওয়ালের সাথে লেগে আছে, বা একটা পোস্টার ওয়ালের সাথে লেগে আছে। তো ওয়ালের সাথে যখন কোনো কিছু লেগে থাকে, বা আপনার হচ্ছে এটা কি বলে, ওয়ালের সাপোর্টে কিছু দাঁড়িয়ে থাকে, কেমন? যেমন মই ওয়ালের সাপোর্টে দাঁড়িয়ে থাকে, তাই না? আবার কি হয়, পোস্টারটা অথবা ক্যালেন্ডারটা ওয়ালের সাথে লেগে থাকে। তো যেসব জিনিস ওয়ালের সাপোর্ট নিয়ে ঝুলে থাকে বা লেগে থাকে বা দাঁড়িয়ে থাকে, ওই ক্ষেত্রে আমরা against বলি, হ্যাঁ, against, দ্য পোস্টার ইজ against বা অন দ্য ওয়াল। হ্যাঁ, হ্যাঁ বলো। আচ্ছা, ওকে, against বা অন, ঠিক আছে, পোস্টারটা against বা অন হবে, এটা পোস্টার গেল। এরপর হচ্ছে আমাদের দ্য ডেস্ক ইজ ড্যাশ দ্য বেড। ডেস্ক আর এটা হচ্ছে বেড, বলেন তো কি হবে এটা? near হবে আপু। ভেরি গুড, নিয়ার হবে, নেক্সট টু, ক্লোজ টু, বিসাইড, যে কোনো কিছু হতে পারে। দ্য ব্ল্যাঙ্কেট ইজ বেড ব্ল্যাঙ্কেট, কি হবে বলেন তো? on হবে। অন দ্য বেড হবে, ভেরি গুড। দ্য ডেস্ক ইজ ড্যাশ দ্য উইন্ডো, এটা হচ্ছে আমাদের ডেস্ক আর এটা হচ্ছে আমাদের উইন্ডো, তাহলে কি হবে? নিয়ার দ্য উইন্ডো। হ্যাঁ, এখানে দেখেন, এখানে দ্য ডেস্ক ইজ নিয়ার দ্য উইন্ডো হতে পারে, নেক্সট টু, বিসাইডও হতে পারে। আবার যদি এরকম হয় যে বুঝাচ্ছে যে উইন্ডোটা উপরে আর ডেস্কটা ঠিক নিচে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আন্ডারও হতে পারে, যে দ্য ডেস্ক ইজ আন্ডার দ্য উইন্ডো বা নেক্সট টু দ্য উইন্ডো বা ক্লোজ টু উইন্ডো, এরকম যে কোনো কিছু হতে পারে, আন্ডারও হতে পারে, আবার ও বাকিগুলোও হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা পেয়েছেন, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা ছিল? ডেস্ক। এরপর হচ্ছে দ্য ডেস্ক ইজ ড্যাশ দ্য বেড অ্যান্ড দ্য ক্লোসেট, কি হবে বলেন তো দেখি নিয়ার এটা? বা ক্লোজ টু দ্য ডেস্ক বিসাইড। ইজ, দেখেন, দ্য ডেস্ক ইজ ড্যাশ দ্য বেড অ্যান্ড দ্য ক্লোসেট, এটা বেড, এটা ক্লোসেট, আর মাঝখানে না ডেস্কটা, মাঝখানে না, ও জি, কি হবে? বিটুইন। বিটুইন। কেন বিটুইন হবে, কেন আমং হবে না? আপু এমন হবে। এমন হবে, আচ্ছা দেখেন, এটা বিটুইন হবে, হ্যাঁ। কেন বলি? আমঙ্গ হতে পারতো, কিন্তু যখন দুইটা জিনিসের মাঝখানে বসায়, দুইটা জিনিসের মাঝখানে কোনো কিছু বুঝায় বা কোনো কিছু বসে আছে এমন বুঝায়, যে দুইটা জিনিসের মাঝখানে, তাহলে আমরা বিটুইন বলি। আর আমং বলি কি, মানে হচ্ছে আপনার দুইয়ের অধিকের জন্য আমরা আমং ইউজ করি। অনেকগুলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি দুইটা ফ্রেন্ডের মধ্যে
আম হচ্ছে বিতরণ করলেন। আপনি বলতে পারেন যে উই হ্যাভ ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য ফ্রেন্ডস, হ্যাঁ, কারণ দুইটা ফ্রেন্ড ধরেন। আবার ধরেন আপনি হচ্ছে যে অনেকগুলা ফ্রেন্ডের কথা বললে আমং বলতেছেন। তো যখন আমং ইউজ করবেন তখন কিন্তু দুইয়ের অধিক জিনিস থাকতে হবে। যদি দুইটা জিনিসের মাঝখানে কিছু বোঝায় আমরা ওটাকে বিটুইন বলবো। ঠিক আছে, আচ্ছা এটা একটা গেল। দ্য শেলফ ইজ ড্যাশ দ্য ওয়াল, শেলফটা কোথায়? ওয়াল হচ্ছে এটা, শেলফ বলেন তো এটা কি হবে ক্লাস? আন্ডার। আন্ডার আন্ডার হবে আপু। দেখেন শেলফটা লেগে অন আছে। অন দ্য ওয়াল হতে পারে, আর কি হতে পারে বলেন তো? অ্যাগেনস্ট। আগেইনস্ট, ভেরি গুড। বলেছিলাম না ওয়ালের সাথে যখন কোনো কিছু লেগে থাকে বা এটা সাপোর্টে থাকে আমরা অন বলতে পারি। বা অন বলি কখন? যখন হচ্ছে ধরেন লেগে আছে, মানে একদম ওয়ালের সাথে লেগে আছে, মানে ওয়ালের সাথে কি বলবো, ওয়ালের সাথে না লেগে থাকলে দাঁড়াতে পারবে না। যেমন হচ্ছে আপনার ক্যালেন্ডার, পোস্টার। এখন ধরেন একটা মইটা যদি ওয়ালের সাপোর্টে দাঁড়িয়ে থাকে তখন কিন্তু আমরা আবার অন বলতে পারি না। তো যখন কোনো কিছু ওয়ালের সাথে এভাবে লেগে থাকে বা ওয়ালের উপরে লেগে থাকে, হ্যাঁ, যেমন পোস্টার, ক্যালেন্ডার, এই যে দেখেন ছবিটা বা এই শেলফটা, আমরা অনও ইউজ করতে পারি বা কি ইউজ করতে পারি, আগেইনস্ট ইউজ করতে পারি। তাহলে আমাদের এটা হবে দ্য শেলফ ইজ আগেইনস্ট দ্য ওয়াল বা দ্য শেলফ ইজ অন দ্য ওয়াল। এম নাম্বারটা দেখেন তো, দ্য পিলো ইজ ড্যাশ দ্য বুক, দ্য পিলো ইজ ড্যাশ দ্য বুক, বলেন তো নিয়ার বুক দ্য এটা। ভেরি গুড। নিয়ার বা বিসাইড, নেক্সট টু, ক্লোজ টু, এগুলা হতে পারে। তাহলে ক্লাস আমাদের কিন্তু লেকচার 12-এ মিড টার্ম, হ্যাঁ। তো মিড টার্ম নিয়ে আমরা লেকচার 11 একটু কথা বলে দিব কিরকম হতে পারে, কি হতে পারে। কিন্তু আপনাদেরকে যেটা মনে রাখতে হবে, আমাদের প্রিপোজিশন অফ টাইম, মুভমেন্ট, আর কি ছিল, প্রিপোজিশন অফ টাইম, মুভমেন্ট, প্লেস, প্লেস। এগুলো ছিল। এগুলা যেখানে 3 প্রকারের আমরা পড়েছি, কোথায় ওগুলা, এই যে প্লেস, টাইম, মুভমেন্ট, এই তিনটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিড টার্মের জন্য। এরকম ছবি দেয়া থাকতে পারে বা আপনাকে হচ্ছে যে ধরেন ছবি না দিয়ে সময়ের ক্ষেত্রে ধরেন সেন্টেন্স বলে দিতে পারে। তো আপনাকে দেখে দেখে বুঝতে হবে। যেমন আমরা কি বলি যে ফর 2 ইয়ার্স, ফর 2 মান্থস, এরকম বলি না আমরা? তো কোথায় ফর হবে, কোথায় অন হবে, মান্থ আসতে পারে, পরে হচ্ছে আপনার উইক আসতে পারে, আমরা তো জানি কোথায় অন হয় কোথায় ইন হয়। তো ওইরকম আপনারা সব পড়ে রাখবেন। এই প্রিপোজিশন, প্লেস, টাইম, মুভমেন্ট আমাদের মিড টার্মের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যারা ক্লাসে পার্টিসিপেট করেন সব সময়, যাদেরকে আমি দেখি, যেমন হচ্ছে অ্যানি আপু মনে হয় এখনো আসেন নাই, আহমেদ ভাইয়া, পরে তৌকির ভাইয়া, মার্জিয়া আপুরা, আরো অনেকজন আছেন আমাদের ক্লাসে যারা হচ্ছে অনেক, ফাহমিদা আপু আছেন, পরে তন্নি আপু, সুমাইয়া আপু, সবাই, আরো অনেকে আছেন যারা হচ্ছে পার্টিসিপেট করেন। ওইটার জন্য কিন্তু আমি কিন্তু আপনাদেরকে মার্কস দিই। তো ওই মার্কসটা কিন্তু অ্যাড হবে। প্লাস আপনাদের কিন্তু ভালো করে এগুলা সব পড়তে হবে, হ্যাঁ। আর ক্লাসে বেশি বেশি করে, যারা হচ্ছে যে এখন পর্যন্ত ধরেন একটু কম করছেন, পার্টিসিপেট করছেন, তারা চাইলে এখন পার্টিসিপেট বেশি করে করতে পারেন, ঠিক আছে? এটাই। তাহলে আমরা প্রিপোজিশনটা ভালো করে পড়েছি, আমাদের এটা পড়া শেষ। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং। আপু এটা আচ্ছা, কত নাম্বার লেকচার? হুম, বলেন। এটা কত নাম্বার লেকচার? এটা লেকচার 10, এই যেখানে লেখা আছে লেকচার 10। এটা হচ্ছে লেকচার 10, আর আমরা লেকচার 10-এ শিখবো হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। ওকে, লেকচার 10। আচ্ছা, প্যারাগ্রাফ রাইটিং শিখার আগে আপনারা যেটা মানে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আরেকটাকে আমরা বলি, আচ্ছা এখানে আপনারা যারা আছেন কারা কারা হচ্ছে আইএলটিএস এর জন্য কোর্সটা করছেন বলেন তো? আপু আমি আপনি, আচ্ছা, আপু আর আমি আপু আমি পিটিএসসি করতেছি। আচ্ছা, তাহলে যারা যারা আইএলটিএস বা যে কোনো একটা ইংলিশ এক্সাম দেওয়ার জন্য করতেছেন, ওখানে কিন্তু একটা জিনিস লেখা আসে সব সময়, সেটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ, ধরেন হচ্ছে আমি তো বললাম প্যারাগ্রাফ, আর হচ্ছে এসে, হ্যাঁ। প্যারাগ্রাফ আর এসে এগুলো আমাদের রাইটিং পার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ আর এসের মধ্যে কেউ কি আমাকে একটা পার্থক্য বলতে পারবেন যে প্যারাগ্রাফটা কি এসেটা কি? আপু প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা একটা প্যারার মধ্যে লেখা লাগে আর এসেটা আলাদা করে করে লাগে। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। প্যারাগ্রাফ আর এসের মধ্যে প্রাথমিক পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ আমরা এক প্যারায় লিখি,
আর এসে আমরা একের অধিক প্যারায় লিখি। হ্যাঁ, যখন আমরা এসে রাইটিংটা পড়বো তখন আমরা এসে নিয়ে আরো কথা বলবো, কিন্তু প্যারাগ্রাফ আর এসে এর মধ্যে পার্থক্য এটাই। প্যারাগ্রাফেও আমরা একটা জিনিস নিয়ে কথা বলি, এসে এর মধ্যেও আমরা একটা জিনিস নিয়েই কথা বলি, কিন্তু প্যারাগ্রাফে আমরা শর্ট করে এক প্যারার মধ্যে জিনিসটা বুঝিয়ে লেখার ট্রাই করি, আর এসেতে আমরা বিভিন্ন মানে একের অধিক প্যারা দিয়ে আমরা বিভিন্ন মানে ভালো করে সাজিয়ে লিখি। তো এসে নিয়ে কথা না বলি, কারণ এসে জিনিসটা অনেক হিউজ, এসে নিয়ে আমরা পড়বো। এখন অনেকে বলতে পারেন যে আপু প্যারাগ্রাফ রাইটিং তাহলে কেন ইম্পর্টেন্ট, আমাদের তো এসে লাগবে কারণ এসেই তো আইএলটিএস আসে। দেখেন, প্যারাগ্রাফ রাইটিং যদি না শিখেন, এসেতে কি করতে হয়, এসেতে একটা টপিক নিয়েই আপনাকে লিখতে হয়, কিন্তু কয়েকটা প্যারায় লিখতে হয়। তো ওই যে প্যারাগুলো আপনি করেন না, ওগুলো কিন্তু ছোট ছোট কয়েকটা প্যারাগ্রাফের মতোই, প্যারা 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 করি আমরা। তো এই প্যারাগ্রাফ গুলা যখন আপনি লিখা শিখবেন, প্যারাগ্রাফ লিখা শিখলে হবে কি, আপনি ছোট হচ্ছে যে একটা সীমার মধ্যে, একটা লিমিটের মধ্যে একটা সুন্দর করে জিনিস সাজিয়ে লিখার মতো একটা কি পাবেন, একটা হচ্ছে স্কিল পাবেন, যে একটা ছোট একটা লিমিটের মধ্যে আমি একটা জিনিস প্রেজেন্ট করতেছি। তো যখন আপনার এই স্কিলটা অর্জন হবে যে আপনি শর্ট একটা লিমিটেশনের মধ্যে, সেন্টেন্সের লিমিটেশন আছে, ওয়ার্ডস এর লিমিটেশন আছে, এগুলোর মধ্যে যখন আপনি একটা সিচুয়েশনকে বা একটা জিনিস নিয়ে সুন্দর করে এটা প্রেজেন্ট করতে পারবেন, ওই স্কিলটা যদি আপনার এসে যায়, তখন কিন্তু আপনি এসে রাইটিং এও সুবিধা পাবেন। কারণ এসে রাইটিং এ কি করতে হয়, অনেক সময় দেখবেন এসে রাইটিং এ যারা মানে লিখে, ওদের প্রবলেমটা হয় কি, এক একটা প্যারা এক এক সাইজের হয়, কারণ ওরা বুঝতেই পারে না কখন কোথায় আমরা কি লিখবো। তাই আমরা যখন প্যারাগ্রাফ লেখাটা শিখে যাব, আমরা বুঝবো যে এক প্যারায় কিভাবে সুন্দর করে লিখতে হয়, এরপর আমরা একের অধিক প্যারা দিয়ে কিভাবে লিখে এটা দেখবো না। কিন্তু আজকে আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ তাহলে আমরা বেসিক কি দেখলাম, আমরা দেখলাম প্যারাগ্রাফের কিছু বেসিক দেখি আমরা। বেসিক্স যেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা এক প্যারাতে লিখতে হয়, এক প্যারাতে লিখতে হয়। ধর এটা আপনার ব্ল্যাঙ্ক কপি, আপনি হচ্ছে কি করবেন, এই ধরেন এরকম হচ্ছে দুইটা আঙ্গুল দিবেন, দুইটা আঙ্গুল নিয়ে কপি, ধরেন এটা আপনার কপি, এই কপিতে দুইটা আঙ্গুল দিয়ে এটা সাইড থেকে লেখা শুরু করবেন। ধরেন এখানে আপনি লিখতেছেন, এটা আপনার কপি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ধরেন এখান থেকে লেখা স্টার্ট করবেন না, দুইটা আঙ্গুল ফাঁকা দিবেন, এরপর এখান থেকে এই যে এখান থেকে প্যারাগ্রাফে লিখবেন। এটা কি বোঝা গেছে ক্লাস? আমরা তো সবাই জানি প্যারা কিভাবে করতে হয়। তো এক প্যারাতে আমরা লিখবো, আমরা যে এইভাবে দুইটা আঙ্গুল ফাঁকা দিয়ে লেখা স্টার্ট করব, এরপর কিন্তু আমরা প্যারাগ্রাফে আমরা আর কোনো প্যারা দিব না, আমরা এক প্যারাতে লিখব। আচ্ছা, এখন প্যারাগ্রাফের বেসিকের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, এটা এক প্যারাতে লিখতে হয়। আবার এটা একটা ওয়ার্ড লিমিটেশন আছে, কেমন, 120 ওয়ার্ডস থেকে 160 ওয়ার্ডস, বা অনেক সময় অনেকে 180 ওয়ার্ডসও লিখে ফেলেন, কিন্তু এর চেয়ে বেশি না। তাহলে কি হয়, এটা আমরা এক প্যারাতে লিখি প্যারাগ্রাফ, আর এটার ওয়ার্ড লিমিটেশন কত, এটার ওয়ার্ড লিমিটেশন হচ্ছে আমাদের, এই দেখেন ওয়ার্ড লিমিটেশন, ওয়ার্ড লিমিটেশন হচ্ছে আমাদের 120 ওয়ার্ডস থেকে 160 ওয়ার্ডস থেকে 180 ওয়ার্ডস, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড লিমিটেশন। এটা কি বুঝতে পারছেন ক্লাস এতটুকু? এটা খুবই বেসিক জিনিস ছিল। জি আপু। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বেসিক্সে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় ওটাতেও আসবো, কিন্তু তার আগে দেখেন আমরা একটু হচ্ছে যে লেকচার শিটটা খুলি, দেখেন। ওকে, আচ্ছা, দেখেন প্যারাগ্রাফ জিনিসটা যখন আমরা লিখবো, প্যারাগ্রাফের আমরা হচ্ছে যে এটাকে ইয়াও বলে থাকি, বাংলায় অনুচ্ছেদ বলি না আমরা, অনুচ্ছেদ দিকটা জানা মনে হয় আমাদেরকে বাংলা জি সেন্টেন্স, আপু, অনুচ্ছেদ জি লিখতে আপু। জি আপু। আমাদের একটা থাকে রচনা, একটা থাকে অনুচ্ছেদ। তো রচনা হচ্ছে কি করি, আমরা অনেক প্যারা করে করে লিখি, কিন্তু অনুচ্ছেদে আমরা কি করি, এক প্যারার মধ্যে কিন্তু সুন্দর করে লিখি। তো এটা অনেকটা অনুচ্ছেদের মতোই, বলতে গেলে পুরাই অনুচ্ছেদের মতো, কিন্তু ইংলিশ প্যারাগ্রাফের মধ্যে কিছু কি আছে, পার্ট আছে যেগুলো আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, প্যারাগ্রাফ আমরা কি নিয়ে লিখবো, একটা টপিক নিয়ে তো আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, টপিকটা কি বাংলা হচ্ছে, ভাব সম্প্রসারণ আর ইংলিশে প্যারাগ্রাফ, এই দুইটা কি তাহলে সেম নাকি কোনটা? আলাদা? বাংলাতে আমরা যে পড়ি না ভাব সম্প্রসারণ। হ্যাঁ হ্যাঁ, না, আমাদের প্যারাগ্রাফটা ভাব সম্প্রসারণ না। ভাব সম্প্রসারণটা কি, ভাব সম্প্রসারণ হচ্ছে আপনাকে একটা ছোট জিনিস দিয়ে দেয়,
ওটাকে আপনি হচ্ছে অনেক বড় করে লিখেন। হ্যাঁ, এখানে আপনাকে ছোট কোনো এটা এখানে আপনাকে একটা কবিতার লাইন দিতে পারে বা যে কোনো একটা সিচুয়েশন ভাব সম্প্রসারণে দিতে পারে। আপনি এটা কি করেন, অনেক বড় করে লিখেন। কিন্তু এখানে এটা এটা ওইরকম না, এখানে আপনাকে একটা টপিক দিয়ে দিবে, ওই টপিক নিয়ে আপনাকে ছোট করে লিখতে হবে। ভাব সম্প্রসারণ আর সারমর্ম সারাংশ এখানে আসবে না। এটা হচ্ছে অনুচ্ছেদ লিখন, একটা থাকে আমাদের অনুচ্ছেদ লিখন, ওই অনুচ্ছেদটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এটাই। আচ্ছা, তো প্যারাগ্রাফ আমরা একটা টপিক নিয়ে লিখি। টপিকটা দেখেন, যে আমরা প্যারাগ্রাফ লিখছি সবাই ছোটবেলায়। দেখেন, কাউ হতে পারে, পরে হতে পারে কি, পেট অ্যানিমাল হতে পারে আপনার, এটা। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট বেসিক আমরা যেটা হচ্ছে প্যারাগ্রাফে দেখব, সেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারাগ্রাফে আমাদের টাইটেল দিতে হয়। প্যারাগ্রাফে আমাদের টাইটেল মাস্ট ইউজ করতে হবে। আপনি যেই প্যারাগ্রাফে লিখেন না কেন, আপনাকে টাইটেল লিখতে হবে। টাইটেল মানে কি, প্যারাগ্রাফ লিখার আগে একটা টাইটেল, আমি এটাও দেখাই দিব। কিন্তু এসেতে আমরা যে এসে লিখবো, ওইটাই কিন্তু কখনো টাইটেল হয় না। এটা আরেকটা পার্থক্য। প্যারাগ্রাফে টাইটেল দেই, এসে টাইটেল দেই না। তো এসের কথা এখন আর না বলি তাহলে। এইগুলো হচ্ছে বেসিক, যে আমরা এক প্যারায় লিখবো। ওয়ার্ড লিমিটেশন হচ্ছে আমাদের 120 থেকে 160 বা 180 ওয়ার্ডস। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের একটা হচ্ছে ওয়ার্ড লিমিটেশন, আর এটার মাস্ট একটা টাইটেল থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখি প্যারাগ্রাফটা কিভাবে আসলে লিখে। আমরা কি বলছি, প্যারাগ্রাফটা, আচ্ছা আরেকটা কথা, প্যারাগ্রাফের যে টাইটেলটা লিখবো, ওই টাইটেলটা তো আমরা কি করি, উপরে লিখি। তো টাইটেলটা অবভিয়াসলি আমাদের বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। যেমন ধরেন কাউ লিখলে সিটা বড় হাতের, পেট অ্যানিমাল লিখলে পি বড় হাতের, আবার এটাও বড় হাতের। মানে প্রতিটা যে শব্দ লিখবো টাইটেলের, ওগুলো আমরা একটু বড় করে লিখবো। আচ্ছা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, আবার অনেক সময় ফলো করে না, বাট প্রথম ওয়ার্ডটা বড় হাতে লিখতে হবে মাস্ট। আমরা আরো দেখবো টাইটেলটা নিয়ে। যাই হোক, এগুলা ছিল আমাদের বেসিক। তো এটার পরে যেটা আমরা দেখবো, প্যারাগ্রাফ তো আমরা বললাম যে একটা টপিক দিয়ে দেয়, ওই টপিক নিয়ে আমাদেরকে আরো লিখতে হয়। তো আপু দেখেন, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। জি আপু, কি? ও আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। কেউ কিছু বলেছেন আমাকে? আপু বলতেছিল যে ব্লার হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এরকম কিছু বললো। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন নাকি ব্লার হয়ে গিয়েছে? আপু দেখতে পাচ্ছি। ওকে, একটু একটু ওয়েট করেন, হ্যাঁ, একটু ওয়েট করেন। আচ্ছা ক্লাস, আমরা তো হচ্ছে প্যারাগ্রাফ রাইটিংটা পড়ছিলাম, আমরা কন্টিনিউ করব।
কিন্তু তার আগে আমাদের সাথে একজন আপু জয়েন করেছেন, ইনস্ট্রাক্টর সাবরিনা আঞ্জুম আপু। আপনাকে আমরা শুনতে পাচ্ছেন ক্লাস সবাই? জি আপু, জি শুনতে আপু। পাচ্ছি। জি আপু। তো আমাদেরকে একজন আপু ইনস্ট্রাক্টর উনি তো জয়েন করেছেন, তো উনি হচ্ছে আপনার থেকে একটা ইভালুয়েশন নেবেন। তো হচ্ছে যে আপনারা একটু ওনার সাথে কন্টিনিউ করেন, ওকে? ঠিক আছে? জি আপু। জি আচ্ছা আপু। ঠিক আছে, ওকে। Recording stopped. হ্যালো হ্যালো। হ্যালো সবাই কেমন হ্যালো, আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কেমন হচ্ছে আপনাদের ক্লাসেস গুলো? ঈদের একটা গ্যাপ গেল, আমার সাথে একটু শেয়ার করেন কি অবস্থা। জি আপু, মোটামুটি ভালোই যাচ্ছে। ক্লাসেস গুলো কেমন লাগছে ম্যামের সাথে? জি, ভালো লাগছে। ভালো। আচ্ছা আচ্ছা। আহ আলহামদুলিল্লাহ ভালো। কেমন মানে ম্যামের সাথে আপনাদের ইয়েটা কেমন যাচ্ছে, যে র্যাপো বিল্ডিং বলেন বা ওনার সবকিছু আপনি বুঝতে পারেন কিনা? তারপর ঠিক আছে জি সবকিছু। আপু, সব বুঝতে ঠিক পারি। আছে আপু। জি আপু, বুঝতে পারি, আচ্ছা প্রবলেম হয় না। বারবার জিজ্ঞেস করে, না বুঝলে আবার বোঝায় দেয় আর কি। আচ্ছা। ক্লাসেস গুলো কি টাইমলি শুরু হচ্ছে? জি জি আপু, জি আপু। হ্যাঁ। আপু, আচ্ছা। ম্যামের পারফরমেন্স নিয়ে যদি কিছু বলার থাকে আপনাদের, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার আমার সাথে শেয়ার করতে পারেন। না আপু, আমাদের কাছে ভালোই আপু লাগতেছে। ভালোই মানে ভালো অনেক ভাবে বুঝায়। বুঝাই দেয়, একবার না বুঝলে আবার জিজ্ঞেস করে, কারো প্রবলেম হলে তাকে বললে দেখা যায় যে সে আবার ওইটাকে আবার বুঝাই দিলে সবার জন্য আবার ভালো হয়। মানে ফ্রেন্ডলি অনেক, সবার সাথে মানে অনেক ভাবে কথা বলে, খোলামেলা, যে যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয় বা আমরা তার সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারি। পারফেক্ট পারফেক্ট। কমপ্লেনই না, বাট জাস্ট এটা জেনে নেওয়া যে কিভাবে সবকিছু যাচ্ছে আর কি। হ্যাঁ। সো আর কোনো কিছু যদি শেয়ার করতে চান আমার সাথে একটু শেয়ার করে ফেলেন, আর আমি এর মধ্যে একটা ফর্ম দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওখানে মেইনলি ম্যামের পারফরমেন্স নিয়ে ইভালুয়েশনটা। সো এটাতে জাস্ট যদি আপনার খুব ভালো লেগে থাকে সবকিছু, তাহলে এক্সেলেন্ট দিয়ে দিবেন। আর যদি কোনো ইস্যুস থাকে বা কিছু, আপনারা ওভাবে আর কি সাইন ইন করে নিতে পারেন। হ্যাঁ। আপু একটা কোশ্চেন ছিল আর কি। জি। ক্লাস এখন তো মাগরিবের আজান মানে দিচ্ছে 6টা 55, তো জামাত শুরু হচ্ছে 7টায়। তো আমাদের ক্লাস মানে শুরু হইতে হতে 7টা 10, মানে একটু 7টা 10-এর পরে যদি ক্লাসটা শুরু হয় তাহলে আমার জন্য অনেক ভালো হচ্ছে, মানে অনেক ভালো হতো আর কি। আপুকে বলছে, আপু বলছে যে ঠিক আছে আমি 7টার পর মানে 7টা 10-এর পরে আসবো, কিন্তু এখন এটা নাকি মেন্টরস এর রুলস, তো এই জি। জন্য আপু কিছু করতে পারছে না। এখন আপনারা যদি কিছু একটা মানে করতে নাকি, কারণ এখন তো মাগরিবের নামাজটা তো মানে 7টা 10-এর পর শুরু, মানে মানে 7টা 5 বা 7টার দিকে শুরু হয়, তো জামাত শেষ করে এসে মানে ক্লাস করাটা একদম মানে একটু সবার জন্য একটু টাইপ হয়ে যাচ্ছে আর কি, বুঝছেন আপু? এখন এটা এটা নিয়ে যদি একটু মানে 7টা 10 থেকে একটু যদি হালকা পিছাইতেন 5 মিনিট এরকম, তাহলে আমাদের জন্য, আমাদের সবার জন্য একটু ভালো হতো। কারণ বরাবর 7টায় ক্লাসটা জয়েন করা আমাদের জন্য একটু টাফ। জি হ্যাঁ, আপু, এটা 7:30টায় দিলেও হয়। জি এটা আপু, এটা কি সবার ইস্যু আপনাদের? মানে এটা যদি হ্যাঁ, আমাদের সবার সবার, জি হতো। আপু, আমাদের জি আপু, সবাই। সবার ইস্যু। আসলে নামাজের টাইমটা তো এই time এ। এটা যদি আপনারা 100% সবাই যদি এই জিনিসটা চান, হ্যাঁ তাহলে এটা সবার। আর কি ইয়ে করা যায়। কিন্তু এটা যদি 2-3 জনের ইস্যুস হয়, তাহলে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা কিন্তু আপনি টাইম দেখে। 7:30 দিলে 7:10 দিলে হ্যাঁ, প্রবলেম হবে না, বা 7:30 দিলে আমাদের অনেকেরই প্রবলেম হবে। আপু হ্যাঁ, 7টা 15 দিলে বা 10-15 দিলে ভালো হয়, কারণ নামাজটা দেখা যায় যে পুরোপুরি এই শেষ। যে আপু, এই যে দেখেন, এটার জন্যই কিন্তু আচ্ছা আমরা ইয়ে আপু, করতে পারতেছি না। একটা হ্যাঁ। হচ্ছে কি, ধরেন একটা পুল খুললে ভালো হয় যে এটা ইয়ের জন্য, মানে তাহলে কতজন কি আসলে বিষয়। আর যদি বেশি সমস্যা হয় মানে যাদের 7টা 30-এ বেশি সমস্যা হয়, তাহলে 7টা 15 দিকে করলে অনেক ভালো হয় আর কি। কারণ বিকজ যারা ছেলেরা আছে তারা তো মসজিদে জামাতে নামাজ পড়তে চায়, হ্যালো, তো নামাজ পড়ে এসে ক্লাসটা ধরা অনেক টাফ হয়ে যায়। অ্যাকচুয়ালি হ্যালো আপু, অ্যাকচুয়ালি জি। নামাজের টাইম তো ধরেন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। হুম আমার হুম। কাছে মনে হয় যদি 10 মিনিট মানে ব্রেক দেওয়া যায় নামাজের জন্য, কন্টিনিউয়াসলি, ক্লাস শুরুই তো হচ্ছে তখন, ভাইয়া মানে ব্রেক কিভাবে তাহলে? তাহলে মানে তাহলে আর পরে শুরু হলে ভালো হয় আর কি। 7:10 থেকে শুরু হলে তো 7:10 15। দেখা এটা গেল যে মানে আমাদের প্রায় সময় আর কি নামাজ মিস দেওয়া হচ্ছে আর কি। আমরা মানে ক্লাসের জন্য অনেক ইম্পর্টেন্ট লেকচার, তো ওই জন্য আমরা মানে লেকচার মিস দিতে যাতে না মিস, ওই জন্য আমরা নামাজটা প্রায় সময় মিস দিয়ে যাচ্ছি, বুঝছেন আচ্ছা আপনি? ভাইয়া।
হ্যাঁ, আমরা বুঝছি ভাইয়া, কিন্তু এই জিনিসটা যদি আপনারা সবার জন্য এটা হয় তাহলে অবশ্যই আমরা এটা করে দিব, পোল ক্রিয়েট করে এটা জেনে নেই। আর যদি না হয় তাহলে ভাই এটা স্টিক থাকতে হবে, কারণ এটা তো একে তো অফিসিয়ালি এটা আমরা এই জন্যই চেঞ্জ করি না, কারণ সবাই এই টাইমিং দেখেই হয়তো বা অ্যাডমিশন নিছে, তো সবার কাছে এটাই কনভিনিয়েন্ট। তো আমরা সবার কাছে একটু জেনে নিই, জেনে তারপর গিয়ে আপনাদের যদি বেশিরভাগই যদি পেছানো হয় 7:30 তাহলেও সমস্যা। তো সমস্যা হবে না অনেকেরই, বাট বেশি যদি পেছানো হয় তাহলে সমস্যা হবে আর কি। হ্যাঁ ওটাই বলতেছে, যদি আপনারা তাহলে সাতটা সবার পনেরো যদি দিকে করলেও তাও চলবে, মানে মোটামুটি চলবে আর কি। আপনি তার একটা পুল খুলেন, আমরা ভোট করি, দেখেন মানে বেশিরভাগ হয় কিনা। হ্যাঁ ঠিক আছে ভাই, জি, আমি তাহলে বলে ধন্যবাদ। দেবো, ও যদি করে তাহলে অবশ্যই আমরা ওটা করে জি, ফেলবো, থ্যাংক হ্যাঁ। ইউ, থ্যাংক ইউ। জি, কিন্তু সবার ওখানে এগ্রি করতে হবে, কারণ এটা আসলে আমাদের সবারই ক্লাস, তো সবাই হয়তো বা ওই টাইম দেখে অ্যাডমিশন নিয়েছে। তো এটা যদি মোটামুটি সবাই এগ্রি করেন, আমরা কোনো সমস্যা নেই আমাদের, হ্যাঁ। জি, জি, অবশ্যই। আচ্ছা, আমি একটা লিঙ্কও পাঠিয়ে দিয়েছি ফর্মের, একটু কি লিঙ্কটা সবাই ওপেন করা ট্রাই করবেন? এটা জাস্ট আপনাদের চ্যাট বক্সে দিয়েছে। এটা মূলত ম্যামের পারফরমেন্স নিয়ে, আপনাদের কেমন লাগছে, কোনো ইস্যুজ আছে কিনা। হুম, আর যদি কোনো কিছু স্পেসিফিক মেনশন করা থাকে সেটা। সবাই কি পেয়েছেন? জি আপু, পেয়েছি। পারফেক্ট, ঠিক আছে। আর যদি কোনো কিছু কারো শেয়ার করার থাকে সেটাও শেয়ার করে ফেলেন, সমস্যা নেই। এক্সকিউজ মি আপু। জি, আপু আমার লাইনটা কেটে গিয়েছিল, তো আমি আবার জয়েন করেছি, তো লিঙ্কটা না পাইনি, আপনি যদি আবার একটু কাইন্ডলি দিতেন। শিওর শিওর। এই যে আপু চ্যাট বক্সে দিয়ে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আর কোনো কিছু কারো শেয়ার করার নেই, আই গেস, রাইট? ওকে, আমি মোটামুটি অনেকগুলো ভোট পেয়ে গিয়েছি। তারপরেও যাদের একটু এখনো বাকি আছে, একটু জাস্ট ওপেন করে 3-4টা ক্লিক ইয়ে করলেই আপনারা ওটা অ্যান্সার করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, Recording in progress. ওকে ক্লাস। আচ্ছা, আমরা কতটুকু ছিলাম কেউ বলতে পারবেন? টাইটেলের পর কি কিছু বলছিলাম আমি? আহ, আপু এটাই আর কি, মানে বলতেছিলেন যে কিভাবে লিখতে হবে এগুলাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো টাইটেলটা বেসিক্যালি জিনিসটা হয় কি, টাইটেলটা যখন আমরা লিখি ওইটার সবগুলা ওয়ার্ডই বড় হাতের হয়। হ্যাঁ, আমরা আবার মাঝে মধ্যে ছোট হাতেরও থাকে, এগুলাও বলবো। তো আবার তাহলে আমরা কি বুঝতেছি টাইটেলে, যে ও টাইটেল বলতে কি উপরে যে প্রথম যে লাইনটা লিখে ওটা না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখন দেখাই দিব, সমস্যা নেই। তো হচ্ছে এক প্যারা, এটা আমরা বুঝলাম। ওয়ার্ড লিমিটেশন 120 থেকে 160 ওয়ার্ডস, এটাও বুঝলাম। আর বেসিক্সে প্যারাগ্রাফে একটা টাইটেল দিতে হয়, টাইটেলকে এটা আমরা দেখব। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। আমাদের তো অনেক ধরনের টপিক দেয়া থাকতে পারে, তো প্যারাগ্রাফ লিখার হচ্ছে দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে আপনার কোয়েশ্চেনিং, আর একটা হচ্ছে আপনার লিস্টিং, হ্যাঁ, বা মেকিং লিস্ট। এখন আপনারা বলতে পারেন আপু অনেক কিছু তো বলতেছেন, এগুলা তো কি, মানে টপিক বলতেছেন, টাইটেল বলতেছেন, লিমিটেশন বলতেছেন, আবার বলতেছেন প্যারাগ্রাফের দুইটা টাইপ, মানে রাইটিং মেথড দুইটা বলতেছেন। এখন প্যারাগ্রাফ তাহলে জিনিসটা কিভাবে লিখবো, কেমন হয়? তাহলে দেখেন, যদি আমি ধরেন আপনাদেরকে বলে দিই যে হচ্ছে একটা প্যারাগ্রাফ, ধরেন আমি বললাম জাঙ্ক ফুড। বলেন তো জাঙ্ক ফুড মানে কি ক্লাস? বলতে পারবেন এটা, জাঙ্ক ফুড মানে কি?
পারেন না জাঙ্ক ফুড মানে কি আপনারা? ওইটা পা- বেশি ইংলিশে ইউজ করা হয় তো বাংলাটা তা জাঙ্ক ফুডটার বাংলা হচ্ছে মেইনলি ফাস্ট ফুড। হ্যাঁ, ফাস্ট ফুড বলি না আমরা, ফাস্ট ফুডেরই আরেক নাম কি? জাঙ্ক ফুড। আনহেলদি ফুড যেটা আর কি, প্রপার ইয়েস, বাংলাটা বলতে পারছি না। আনহেলদি। এটার কি আপু প্রপার কোনো বাংলা আছে যে ফাস্ট ফুড বলছি এর কোনো বাংলা? ফাস্ট ফুড না, ফাস্ট ফুডকে তোমরা বাংলায় ফাস্ট ফুডই বলি, মানে আমার জানা নাই। ফাস্ট ফুড বলতে আমরা জাঙ্ক ফুড যা, ফাস্ট ফুডও তা। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড আসলে কি? ওগুলা হচ্ছে আপনার থাকে না, ওই তো বার্গার, এরপর হচ্ছে আরো তো জানেন না চিকেন ফ্রাই, এখন নাম বললে শেষ হবে না। তো দেখেন জাঙ্ক ফুডটা কি, জাঙ্ক ফুডটা হচ্ছে ধরেন একটা আমার প্যারাগ্রাফের টপিক আমি ধরেন দিয়ে দিলাম যে জাঙ্ক ফুড। হ্যাঁ, এখন আপনাকে বললাম জাঙ্ক ফুড নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে, ঠিক আছে? এখন যখন আপনি বুঝছেন আপনার টপিক হচ্ছে জাঙ্ক ফুড, আপনি বুঝে গেছেন যে এখন আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ মানে কি, এক প্যারায় লিখবো, 120 থেকে 160 ওয়ার্ডের মধ্যে লিখবো। আর টাইটেল তো আমাকে মাস্ট লিখতে হবে প্যারাগ্রাফটা লিখার আগে, তাহলে আমার সব আমি জানি। এখন প্যারাগ্রাফ কি বললাম, প্যারাগ্রাফ ধরেন টপিক দিয়েছে জাঙ্ক ফুড। আপনি জাঙ্ক ফুড চিনেন, জাঙ্ক ফুড কি জিনিস? জাঙ্ক ফুড হচ্ছে আপনি জানেন কি, যে হচ্ছে যে খাবারগুলা খুব তাড়াতাড়ি বাইরে পাওয়া যায় বা বাইরের খাবার। হ্যাঁ, মানে হচ্ছে বাসায় যখন ধরেন কেউ বানাতে পারতেছে না প্রসেসিং খাবারটা, জাঙ্ক খাবার ফুড আপু, অর্ডার দেয়। প্রসেসিং খাবার মেনলি। প্রসেসিং খাবার, ভেরি গুড, এটাও বলতে পারেন প্রসেসিং ফুড বা ফাস্ট ফুড, অনেক কিছুই বলা যায়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু দুই ভাবে লিখতে পারি। কি এখন আপনারা বলতে পারেন দুই ভাবে লিখতে পারি, এটা মানে কি? এটা মানে হচ্ছে জাঙ্ক ফুড যখন আপনি প্রথম টাইটেলটা দেখছেন, হ্যাঁ, তখন আপনার মনে হইতে পারে না যে আমি এখন কোত্থেকে কি লেখা শুরু করব। তো ওই জিনিসটাই আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে কোয়েশ্চেন করে করে লিখতে পারি, একটা মেকিং আ লিস্ট লিখতে পারি। জাঙ্ক ফুড যখন আপনাকে টপিক দিয়ে দিছে, আপনি আপনার মাথার মধ্যে কয়টা কোয়েশ্চেন আনতে পারেন, কেমন যে হোয়াট ইজ জাঙ্ক ফুড, ধরেন আপনার প্রথম কোয়েশ্চেনই মাথায় হচ্ছে হোয়াট ইজ জাঙ্ক ফুড। এরপর হচ্ছে যে হাউ ইট ইজ প্রিপেয়ার্ড, ঠিক আছে? তাহলে হাউ ইট ইজ প্রিপেয়ার্ড, এরপর কি বলতে পারি, হাউ ইজ ইট প্রিপেয়ার্ড। আবার আমরা কি বলতে পারি যে কি বলা যায়, মাথা থেকে চলে গেল। আচ্ছা, হোয়াট ইজ জাঙ্ক ফুড, হাউ ইজ ইট প্রিপেয়ার্ড, এটা একটা হতে পারে। পর আরো কোয়েশ্চেন হতে পারে যে ওয়ের ইজ ইট অ্যাভেলেবল, আর ঠিক আছে, হু কনজিউমস ইট দ্য মোস্ট, ওয়াই ইজ ইট সো পপুলার। এর বলতে পারেন যে হচ্ছে যে আপনি দেখেন, তাহলে কি করলেন, আপনি জাঙ্ক ফুড নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন। তখন আপনি হোয়াট, হাউ, ওয়ের মানে কি, আপনার WH যে ওয়ার্ড গুলো আমরা জানি, যে WH ওয়ার্ড গুলো আমরা চিনি, ওগুলা দিয়েই আমরা কোয়েশ্চেন করে করে কি করলাম, একটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ লেখার ট্রাই করলাম। কেমন, হোয়াট ইজ জাঙ্ক ফুড, হাউ ইজ ইট প্রিপেয়ার্ড, ওয়ের ইজ ইট অ্যাভেলেবল, হু কনজিউমস ইট দ্য মোস্ট, ওয়াই ইজ ইট সো পপুলার। তাহলে আমি জিনিসটা কি করলাম, আমি অনেকগুলা কোয়েশ্চেন রেডি করে ফেললাম। এখন আপনি কি করতে পারেন, এগুলো অ্যান্সার করে করে আপনি একটা প্যারাগ্রাফ কিন্তু সুন্দর করে লিখতে পারেন। কোয়েশ্চেন গুলো আপনি বানালেন, এখন আপনিও সুন্দর করে লিখে ফেলবেন। এটা কি বুঝতে পারছেন প্রথম মেথডটা কিভাবে আমরা মানে একটা জিনিস লিখতে পারি? ক্লাস বুঝা গেছে? জি আপু। আচ্ছা, এটা ধরেন আমরা কি করলাম, একটা টপিক দিয়ে দিলে আমরা এভাবে নিজেদেরকে নিজেরা WH কোয়েশ্চেন দিয়ে কতগুলো বানালাম, যে হোয়াট ইজ জাঙ্ক ফুড, হাউ ইজ ইট প্রিপেয়ার্ড, ওয়ের ইজ ইট অ্যাভেলেবল, হু কনজিউমস ইট দ্য মোস্ট, ওয়াই ইজ ইট সো পপুলার। এরকম কয়েকটা কোয়েশ্চেন আমরা নিজেরাই WH ওয়ার্ড গুলো দিয়ে বানিয়ে নিলাম। বানানোর পর আমরা কি করতেছি, আমরা এখন নিজেরাই লিখতে পারবো, এগুলোর অ্যান্সার লিখে লিখেই কিন্তু আপনারা সুন্দর করে লিখতে পারবেন। আবার আরেকটা মেথড কি বলছিলাম, মেকিং আ লিস্ট। এটা কেমন হতে পারে, ধরেন আমি যদি লিখি এখন একটা টপিক, ড্রব্যাকস অফ জাঙ্ক ফুড। বলেন তো ড্রব্যাকস মানে কি ক্লাস? কি জানি। আচ্ছা, বলেন সিয়াম ভাইয়া জানলে। অপূর্ণতা maybe। কে বললেন জানি, আমাকে কি জানি। আপু আচ্ছা, অপূর্ণতা। অপূর্ণতা। না দেখেন, এখানে এখন একটা জিনিস আমাদের কিন্তু একটু একটা জিনিস বুঝতে হবে। দেখেন, তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে আমাদের কিন্তু ভোক্যাবস এর প্রবলেম। হ্যাঁ, তাহলে যদি আমরা ভোক্যাব না বুঝি বা যদি আমরা শব্দটাই না বুঝি, আমরা কিন্তু লিখতে পারবো না।
তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে শব্দ শিখতে হবে। এই দেখেন, এটা এটা কিন্তু খুবই সহজ একটা সেন্টেন্স, মানে খুবই সহজ একটা টপিক আপনাদের জন্য, কিন্তু আপনারা জাস্ট একটা ওয়ার্ড ড্রব্যাকটা বুঝতেছেন না, তাই আপু কিন্তু জাঙ্ক ফুডের অসুবিধা। হ্যাঁ, ড্রব্যাক মানে হচ্ছে আপনার অসুবিধা, বাট ড্রব্যাকের আরেকটা ইংলিশ হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজ, বলি না, জি আপু। ডিসঅ্যাডভান্টেজ, ওটাকে আমরা সুন্দর করে আরেকটা ওয়ার্ড বলতে পারি ড্রব্যাক। তো ডিসঅ্যাডভান্টেজেস অফ জাঙ্ক ফুড যা, ড্রব্যাকস অফ জাঙ্ক ফুডও কিন্তু তাই। ঠিক আছে, তাহলে ড্রব্যাকস অফ জাঙ্ক ফুড আমরা একটা দেখেছিলাম, ফার্স্ট কোয়েশ্চেনিং রাইটিং মেথড। এখন সেকেন্ডটা হচ্ছে মেকিং আ লিস্ট। তাহলে মেকিং আ লিস্টটা দেখি। এখন দেখেন মেকিং আ লিস্ট কি, আপনি ড্রব্যাকস অফ জাঙ্ক ফুড টপিকটা বুঝতে পারছেন, আচ্ছা এটা আমার টপিক, আপনি বুঝলেন, এখন আপনি লিখবেন। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে অনেকেরই একটা প্রবলেম হয় কি, আমরা সবাই পড়তে চাই গ্রামার, ওই যে আমরা এক্সারসাইজ করি ওগুলা করতে ভালো লাগে, কিন্তু আমরা নিজেরা কিছু লিখতে চাই না। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ, কারণ লিখতে হবে মাস্ট, না লিখলে কিন্তু আপনি সবখানে পিছিয়ে পড়বেন। তো আপনাদের এভাবেই লেখাটা শিখতে হবে। এখন দেখেন ড্রব্যাকস অফ জাঙ্ক ফুড বলতেছে, এটা মানে কি আপনি বুঝলেন জাঙ্ক ফুডের অসুবিধা। এখন আপনি WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনও করতে পারেন, বা হচ্ছে একটা লিস্টও বানাতে পারেন। লিস্টটা দেখেন কিরকম হতে পারে, আপনারা আমাকে দেখি বলেন তো, 5টা পয়েন্ট বলেন তো জাঙ্ক ফুড নিয়ে, যে মানে হচ্ছে যে 4টা পয়েন্টই বলেন যে জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক বা অসুবিধা, বলেন তো 4টা। প্রথমটা কি হতে পারে বলেন তো, আমরা লিস্ট করতেছি। আনহেলদি ও স্বাস্থ্যকর আনহেলদি, না, আনহেলদি। হ্যাঁ আনহেলদি আনহেলদি একটা ফুড বললেন, আনহেলদি ফুড। আবার কি বলতে পারি বলেন তো আমরা, আরেকটা কি বলতে পারি? অয়েলি আর কি বলা যায় বলেন তো? ড্রব্যাকস অফ জাঙ্ক ফুড, আনহেলদি ফুড আপনি কেন বলতেছেন, কারণ এখানে মেয়াদ উত্তীর্ণ বা হচ্ছে বিভিন্ন পচা, মানে আজে বাজে জিনিসপত্র, রং টং মিশায় হয়তো খাবার দাবার গুলা ইউজ করা হয়, মানে ইউজ করে বানানো হয়, তাই আপনি বলতেছেন আনহেলদি ফুড। এখন আপনি আবার বলতেছেন যে 2 নাম্বার আরেকটা, মানে আমরা কি লিস্ট করতেছি, আমরা অসুবিধাগুলা জাঙ্ক ফুডের বা প্রসেসিং ফুড বা ফাস্ট ফুডের অসুবিধার দিকগুলো লিস্ট করতেছি। তো প্রথমটা বললাম আনহেলদি ফুড, সেকেন্ডটা হতে পারে আনহাইজেনিক বলতে পারি, যে আই হ্যাভ প্রিপেয়ার্ড ইন আনহাইজেনিক ওয়ে। আচ্ছা দেখেন, প্রিপেয়ার্ড ইন অ্যান আনহাইজেনিক ওয়ে, এটাও কিন্তু আপনি বলতে পারেন। এটা কি বলা যায় বলেন তো? জি আপু। জি আপু। এটাও বলা যায়। তাহলে থার্ড আরেকটা কি বলতে পারেন বলেন তো? আপু আপু ইট কজেস অটোমেটিক। কন্ট্রিবিউটস হ্যাঁ হ্যাঁ The risks of heart disease. হ্যাঁ, তাহলে হতে পারে ইট যে কজেস অটোমেটিক সামথিং। রিস্কি ফর হেলথ, কেমন যে হচ্ছে বিভিন্ন ডিজিজ ক্রিয়েট করে, তাই হেলথ বা হার্টের জন্য কি হয়, এটা রিস্কি। আরেকটা বলেন তো পয়েন্ট দেখি, কে বলতে পারবে দেখি বলেন তো? শোনা যাচ্ছে না, বলেন বা লিখে দেন, আমাকে কমেন্ট করে লিখে দেন না বলতে পারলে। আপু, জাঙ্ক ফুডের কারণে ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে। হ্যাঁ, এটা রিস্কি ফর হেলথ বা হেলথ ডিজিজ ও, করবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আরেকটা বলেন দেখি আমাকে, আমরা বললাম আনহেলথি ফুড, পরে বললাম প্রিপেয়ার্ড ইন অ্যান আনহাইজেনিক ওয়ে, রিস্কি ফর হেলথ, আর কি হতে পারে দেখে লিখছে? হ্যাঁ দেখেন, পুয়ার ডাইজেস্টিভ হেলথ, এটাও কিন্তু রিস্কি ফর হেলথের মধ্যেই পড়বে। আর কি হতে পারে বলেন তো দেখি, কেউ কি বলতে পারবেন আর কিছু? দেখেন, এক্সপেন্সিভ। হ্যাঁ এটা আপনার হতে পারে যে হচ্ছে কি হতে পারে, যে ওয়েস্ট অফ মানি হতে পারে না? ভেরি গুড, আহমেদ ভাই একটা ভালো কথা বলছেন। ওয়েস্ট অফ মানি মানে কি, টাকা পয়সা নষ্ট হয়। রিস্কি ফর হেলথ কি হতে পারে এখানের মধ্যে, রিস্কি ফর হেলথের ক্ষেত্রে আপনার হার্ট প্রবলেমস হতে পারে, পরে অবেসিটি হয়, অবেসিটি মানে কি অনেক বেশি ওয়েট গেইন করা, এগুলা কিন্তু হয়। হ্যাঁ, এগুলা রিস্ক ফর হেলথ। পরে হচ্ছে আপনার ওয়েস্ট অফ মানি, এগুলা। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ড্রব্যাকস অফ জাঙ্ক ফুড। তাহলে এটা আমাদের লিস্টিং মেথড।
একটা ছিল আমাদের হচ্ছে কোয়েশ্চেনিং মেথড, একটা হচ্ছে আমাদের লিস্টিং মেথড। এটা কি বুঝতে পারছেন ক্লাস আপনারা? জি আপু। আচ্ছা, তা যদি বুঝে থাকেন এখন আমি একটা দিব, এটা বলেন যে হচ্ছে যে ড্রব্যাকস অফ স্মোকিং। দেখি এটা তো সবাই বলতে পারার কথা, এটা এটা আপনারা নিজেরা করবেন, আমি একটাও বলবো না। দেখি আমাকে এটা নিয়ে আপনারা 3টা পয়েন্ট দিবেন, 3টা বা 4টা, দেখি 1 নম্বর পয়েন্ট কে দিবে দেখি। কে কি 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 মানে কি কি করতে পারি আমরা, কিভাবে বলতে পারি, এটা লিস্ট করব আমরা। স্মোকিং এর ড্রব্যাকস মানে স্মোকিং করলে কি অসুবিধা হতে পারে, ওগুলা নিয়ে আমরা লিস্ট বানাবো। প্রথম লিস্টে আমরা কি দিতে পারি বলেন তো? ফুসফুসে ক্ষতিকর। আচ্ছা তাহলে আপনারা সবাই বললেন জিনিসটা কি ক্ষতিকর, ইম্প্যাক্টস, হ্যাঁ ইম্প্যাক্টস রেসপিরেটরি হেলথ, তাহলে হ্যাঁ, তাহলে কি রিস্ক, ধরেন রিস্ক ফর হেলথ। এরপর কি হতে পারে? আপু ওয়েস্ট মানি। হ্যাঁ ওয়েস্ট মানিও হবে, ভেরি গুড। আর এয়ার পলিউশন। হ্যাঁ এটাও হবে, যে আপনি এয়ার পলিউশনও বলতে, হ্যাঁ এয়ার পলিউশন বলতেই পারেন। এয়ার পলিউটস দ্য এয়ার, পলিউটস দ্য এয়ার। এরপর আর কি হতে পারে বলেন তো দেখি কেউ? এনভায়রনমেন্ট পলিউশন একই। হুম, আপু এটা তো আশেপাশে মানুষের জন্য ক্ষতিকর। হ্যাঁ, পরে কি? হার্মস পিপল নিয়ার বাই, Yeah. আশেপাশের মানুষদেরকেও ক্ষতি করে। তাহলে দেখেন আপনারা কিন্তু লিস্টিং পারেন। লিস্টিং করার পর আমরা কমপ্লেক্স সেন্টেন্স শিখছি, কম্পাউন্ড সেন্টেন্স শিখছি, সিম্পল সেন্টেন্স শিখছি, ওইভাবে করে আপনাদের লিখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যেই প্যারাগ্রাফই আসুক না কেন আপনি লিখতে পারবেন যদি আপনি ওইটা সম্পর্কে আইডিয়া রাখেন। দেখেন স্মোকিং, আপনারা সবাই জানেন স্মোকিং জিনিসটা কি, কেউ অনেকে হচ্ছে করেন, আবার অনেকে হচ্ছে কি হয়, অনেকে হচ্ছে হ্যাঁ নেগেটিভ, এটা হচ্ছে রিস্ক ফর হেলথে যাবে। আবার অনেকে দেখতেই পারেন না, পছন্দই করেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে ড্রব্যাকস অফ স্মোকিং এর ক্ষেত্রে আপনি হয় WH ওয়ার্ড দিয়ে কয়েকটা কোয়েশ্চেন করতে পারেন, বা আপনি হচ্ছে কি করতে পারেন, আপনি এভাবে কয়েকটা লিস্টিং করে আপনার পয়েন্টগুলো যেই মুহূর্তে মাথায় এসে পড়বে এরপর আপনি লিখে ফেলবেন। প্রথম 5 মিনিট থেকে 10 মিনিট হাতে সময় নিবেন, 10 মিনিট না, 10 মিনিট বেশি হয়ে যায়, 5 থেকে 6 মিনিট হাতে নিয়ে সময় নিবেন যাতে আপনি টপিকটা বুঝে কিছু পয়েন্ট রেডি করতে পারেন। পয়েন্ট রেডি করে ফেলতে পারলে পরে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এখন যদি বলেন যে আপু সেন্টেন্স মেক করতে তো সমস্যা হয়, এটাই তো আসল প্রবলেম, এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে? ভোকাবুলারি শিখতে হবে 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে ভোকাবুলারি শিখেন। সেকেন্ড হচ্ছে টপিক নিয়ে ভালো বেশি করে করে পড়েন, বই পড়েন, যে কোনো একটা টপিক নিয়ে আপনারা ডেইলি স্টারে একটা করে আর্টিকেল পড়তে পারেন, ইনফ্লেশন এইসব নিয়ে পড়তে পারেন। তো এগুলো পড়বেন, তো এগুলা পড়ে আপনি কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল এগুলা সেন্টেন্স গুলো দিয়ে লেখার ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনার হচ্ছে যে কি হবে, যে আপনার লেখাটা সুন্দর হবে। আমাদের বেসিক্সে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের লজিক। হ্যাঁ লজিক। এখন ধরেন আপনাকে আমি ড্রব্যাকস অফ স্মোকিংটা লিখতে বললাম, তা আপনি অনেকে কি করবেন, অনেকে আপনার কথা মতো পজিটিভ অর্থে। তকির ভাইয়া মাইকটা অফ করতে হবে। আচ্ছা দেখেন, স্মোকিং নিয়ে যখন আমি লিখতে বলতেছি আপনি কি করতে পারেন, আপনি এভাবে WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে পারেন বা লিস্টিং করে লিখতে পারেন। কিন্তু এখন যদি অনেকে কি করবেন, অনেকে বুঝছেন যে ড্রব্যাক অফ স্মোকিং মানে কি, স্মোকিং এর অসুবিধা, অনেকে আবেগে আপ্লুত হয়ে দেখবেন লিখতেছেন কি, যে ইংলিশে লিখতেছেন যে স্মোকার যারা আছেন তাদেরকে উৎখাত করে ফেলা উচিত, সমাজের জন্য সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা উচিত। তো এটা তো লেখাটা ঠিক হবে না, তাই না? এই লেখাটা কি হয়ে যাবে, এই লেখাটা ইলজিক্যাল হয়ে যাবে। তো আপনাকে এমন ভাবে লিখতে হবে যে আপনি কনসার্ন শো করতেছেন, আপনি ক্ষতিকর দিক বলতেছেন, কিন্তু আপনি এমন কিছু লিখবেন না কিন্তু যেটা লিখার জন্য কিন্তু মনে হইতে পারে যে আপনি খুবই হচ্ছে যে মানে স্ট্রং একদম কিছু একটা ইয়া করতেছেন। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করবেন, কেন ক্ষতিকর, কি করা উচিত, এরকম কথাবার্তা লিখতে পারেন। বাট এমন কিছু লিখবেন না, থাকে না অনেক সময় লিখি যে স্মোকাররা আশেপাশের মানুষদেরকে হচ্ছে যে কি করে, ক্ষতি করে, তাই তাদেরকেই শেষ করে ফেলা উচিত, এরকম অনেকে। আবার আমার একটা স্টুডেন্ট ছিল এরকম লিখছিল একবার যে সো উই শুড কি জানি লিখছিল, ব্যান দেম, এরকম লিখছিল, ব্যান দোজ পিপল। তো এটা কিন্তু করা যাবে না।
আমরা কি করব, আমরা সুন্দর করে লিসনিং করব বা WH ওয়ার্ড দিয়ে আমরা কি করব, লেখাটা সুন্দর করে লিখে ফেলবো, উল্টাপাল্টা কিছু লিখবো না। বুঝা গেছে ক্লাস? আপনারা কি মাইন্ড করছেন? না না আপু ওকে। এই যে আমি রিসেন্টলি একটা খবরে দেখছিলাম যে হচ্ছে এখন তো দেশে রাসেল ভাইপার নিয়ে অনেক ভয়। তো মানুষজন কি করতেছে, সাপ দেখলেই মেরে ফেলতেছে, মানে সাপ দেখছে তো ওইটাই রাসেল ভাইপার, ওইটাকে মেরে ফেলতেছে। তো বাঙালি আবার আবেগই বেশি, সাপ দেখলে এখন মানে এখন যতক্ষণ না সব সাপ মেরে ফেলে তারা আর থামবে না। সবগুলা সাদা কালো যা পাবে লাল সাপ সবই রাসেল ভাইপার, সবাইকে মারতে হবে, এটাই। ওকে। তো এটা একটা জিনিস পড়ে অনেক হাসি আসছে যে মানে বেশি আবেগী হয়ে গেছে। আবার অনেকে কি করছে, অনেকে লিখছে কি যে পুরস্কার বিতরণ করা হচ্ছে যদি কেউ জীবন্ত রাসেল ভাইপার ধরে নিয়ে আসে। রাসেল ভাইপার জীবন্ত ধরে নিয়ে আসছে, কোনো পুরস্কারও পায় নাই, এখন ওইটা নিয়ে সে বিপদে পড়ে গেছে, এটা কোথায় ছাড়বে, ছাড়লেই তোকে কামড় দিবে। তো এরকম হচ্ছে অনেক কিছু পড়তেছি খবরে টবরে, তো আপনাদেরকে বললাম যে কি বেশি আবেগী হওয়া যাবে না, কন্ট্রোলের মধ্যে থেকে যখন কলম ধরবেন কাজী নজরুল হওয়া যাবে না, সুন্দর করে ভালো করে শব্দ চয়ন করে লিখে ফেলবেন, এটাই। ঠিক আছে? আপনারা কেউ মাইন্ড করছেন? আই না হোপ। না না আপু। আপু। ওকে, ঠিক আছে। তাহলে ড্রব্যাকস অফ জাঙ্ক ফুড, ড্রব্যাকস অফ স্মোকিং আমরা বুঝলাম যে কোয়েশ্চেনিং করে বা লিস্ট বানিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, প্যারাগ্রাফ রাইট করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা বেসিকটাই কিন্তু পড়ছি। এখন একটা জিনিস দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্ট্রাকচারটা কেমন হবে। দেখেন প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন হবে, দেখেন প্যারাগ্রাফ স্ট্রাকচার। তাহলে প্যারাগ্রাফ স্ট্রাকচার কি হবে, দেখেন যখন আমরা একটা প্যারাগ্রাফ লিখবো আমাদের এমন হয় যে ধরেন আমি লিখতেছি একটা সিম্পল জিনিস দিয়ে লিখি, কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল। ধরেন আমার প্যারাগ্রাফের টপিক হচ্ছে কাউ, হ্যাঁ, আমি একদম ইজি থেকে এটা লিখি যে আমি ধরেন লিখলাম কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, ইট হ্যাজ, যা লিখেন, টু আইস, টু আইস, এরপর ধরেন ফোর লেগস and one tail। ধরেন আপনি এতক্ষণ পর্যন্ত কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, ইট হ্যাজ টু আইস, ফোর লেগস এন্ড ওয়ান টেল, এতক্ষণ পর্যন্ত আপনার লেখা সুন্দর ছিল, সবাই বুঝতেছিল যে আপনি প্যারাগ্রাফে একটা গরুকে নিয়ে লিখতেছেন, হ্যাঁ। তাহলে আপনি ধরেন হঠাৎ করে বললেন যে লাস্ট ডে আই এইট দ্য কাউ। ধরেন আপনি এরকম করে একটা, ধরেন আপনি এভাবে হচ্ছে একটা স্ট্রাকচার মানে একটা প্যারাগ্রাফ লিখলেন, তাহলে দেখেন জিনিসটা কি হয়ে গেল, আপনি একটা গরু নিয়ে কথা বলতেছিলেন, তার বর্ণনা দিচ্ছিলেন, আপনি হঠাৎ করে বললেন কি লাস্ট ডে আই এট দ্য কাউ, যেটা হচ্ছে কি আপনার রাইটিং যে পড়তেছে তার জন্য খুবই শকিং, যে তার লেখা একটা ফ্লো এর মধ্যে দিয়ে গিয়ে এটা কি হয়ে গেল, লেখাটা একদম মানে আপনি একটা মানুষকে ব্ল্যাঙ্ক করে দিলেন। তো সেই ক্ষেত্রে আমাদের যাতে প্যারাগ্রাফ লেখার সময় এদিক সেদিক না হয়ে যায়, কারণ সেন্টেন্স তো আমরা অনেক কিছু লিখতে পারি টপিক নিয়ে, যাতে জিনিসটা একটা কি হয়, মানে একটা ধারাবাহিকতা বজায় রাখে, হ্যাঁ, একটা ধারাবাহিকতা বজায় রাখে, এজন্য আমরা প্যারাগ্রাফের একটা স্ট্রাকচার ফলো করি। সেটা কি, আমরা প্রথমে একটা টপিক সেন্টেন্স লিখি, প্যারাগ্রাফের স্ট্রাকচারে প্রথমের যে লাইনটা ওটাকে আমরা টপিক সেন্টেন্স বলি, এরপর আমরা বলি হচ্ছে সাপোর্টিং আইডিয়া সেন্টেন্স, এরপর আমরা লিখি ডিটেইলড সেন্টেন্স, এরপর আমরা লিখি একটা এক্সাম্পল সেন্টেন্স, এরপর আমরা একটা লিখি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এখন জিনিসটা ভালো করে দেখেন, ভালো করে বুঝেন, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়া সেন্টেন্স, ডিটেইলড সেন্টেন্স, এক্সাম্পল সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স, এগুলা কি, এগুলা একটা প্যারাগ্রাফে আমাদের ধারাবাহিকতা মেনটেন করতে সাহায্য করে। ফার্স্টে দেখেন, এটা একটু হয়তো অগোছালো লাগবে, একটু পরে বুঝে যাবেন ভালো করে। দেখেন টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফের একদম ফার্স্ট সেন্টেন্সটা, যেটা পড়ে আপনি ধরেন একটা প্যারাগ্রাফের টাইটেল লিখেন নাই, হ্যাঁ, একটা প্যারাগ্রাফের আপনি টাইটেল লিখেন নাই, কিন্তু আপনার প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা পড়েই বোঝা যাবে যে আপনি প্যারাগ্রাফটা আসলে কি নিয়ে লিখতে যাচ্ছেন। তাহলে আমাদের যে প্যারাগ্রাফটার প্রথম লাইনটা হবে সেটা আমাদেরকে এমন ভাবে লিখতে হবে যাতে আমাদের
যাতে আমরা বুঝতে পারি যে প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হয়েছে। ধরেন আমি একটা সেন্টেন্স লিখতেছি, হ্যাঁ, আমি একটা প্যারাগ্রাফ লিখবো, বাট আমি এখনো কোনো টাইটেল লিখিনি। আমি জানি প্যারাগ্রাফে টাইটেল লিখতে হয়, আমরা লিখবো, বাট আমরা এখন টপিক সেন্টেন্স নিয়ে বলতেছি। ধরেন আপনি লিখলেন যে কাটিং ট্রিজ হ্যাজ significant দেখেন, কাটিং ট্রিজ হ্যাজ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট। আপনি ধরেন এটা একটা ফার্স্ট লাইন লিখলেন, একটা হ্যাঁ একটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স ধরেন আপনার হচ্ছে এটা। আপনি একটু প্যারা দিয়ে লিখবেন, আপনি একদম এভাবে লিখবেন না, একটু প্যারা দিয়ে এভাবে লিখতে হবে। তো কাটিং ট্রিজ হ্যাজ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট, যখন আপনি এই জিনিসটা লিখলেন, আপনি বলেন তো তাহলে আমার প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হচ্ছে? এটা টাইটেলটা আসলে কি বলেন তো এই লাইন। কাটিং ট্রিজ, হুম, কি হবে বলেন? ট্রি নিয়ে টপিক আর এনভায়রনমেন্ট নিয়ে। ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন, ভেরি গুড। আমাদের কাটিং ট্রিজ হ্যাজ সিগনিফিকেন্ট ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট, দেখেন গাছ নিয়ে বলতেছে না, গাছ কাটা নিয়ে কথা হচ্ছে। আমরা বুঝতেছি এখানে বলতেছে গাছ কাটা, গাছ কাটা হচ্ছে পরিবেশের ওপর অনেক বড় প্রভাব ফেলে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। তো এইটা এখন যে আমি যে লিখতেছি, তাহলে আমি বুঝতেছি আমার টপিকটা হচ্ছে কি, আমার টপিকটা হচ্ছে আসলে ডিফরেস্টেশন। হ্যাঁ, ডিফরেস্টেশন। তাহলে দেখেন ডিফরেস্টেশন যখন আমি লিখতেছি, আমি কিন্তু জানি টাইটেল এটা, কিন্তু আমার প্রথম লাইন প্রথম সেন্টেন্সটা পড়ে কিন্তু আমি বুঝতে পারতেছি এই প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হচ্ছে। তো আমাদের যে ফার্স্ট সেন্টেন্সটা থাকে সেটা বলছে এটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা আমাদের হবে ওয়ান লাইনের মধ্যে, এর চেয়ে বেশি করবেন না। এরপর আসবে আমাদের একটা সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়াটা কি? সাপোর্টিং আইডিয়াটা হচ্ছে আপনি এই প্যারাগ্রাফটা, আপনি যে টপিক সেন্টেন্সে লিখছেন ফার্স্ট লাইন, ওইটাকে সাপোর্ট করে এমন কিছু লাইন লিখবেন, এমন একটা লাইন লিখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি একটা জিনিস নিয়ে প্যারাগ্রাফ বা এসে লিখতেছেন, আপনি জিনিসটা খেয়াল করবেন, আপনি অনেক সিনোনিম লেখার ট্রাই করবেন। বলেন তো কাটিং মানে কি? বলেন তো কাটিং মানে কি? কাটা। তুমি বলতে এই কাটিং, কাটিং মানে কাটা। কাটিং এর আরেকটা বলেন তো আমাকে কি হতে পারে সিনোনিম, দেখি বলেন তো আপনারা। দেখেন কাটিং ট্রিজ এর আরেক নাম কিন্তু ডিফরেস্টেশন, তাই না? ডিফরেস্টেশন মানে কি? বৃক্ষ নিধন করা, এটা তো ডিফরেস্টেশন। আবার এটাকে আমরা কি বলি? কাটিং ট্রিজও বলি না। এটা কি বুঝছেন ক্লাস? এটা বোঝা গেছে? জি জি আপু। আপু। হ্যাঁ, কাটিং ট্রিজ কে আমরা যেমন ডিফরেস্টেশন বলি, আবার দেখবেন একটা ওয়ার্ড আছে না ফেল, ফেল মানে কি বলেন তো? পতিত হওয়া বা এরকম কিছু বোঝায়। হ্যাঁ, এটা আবার ফেলের কিন্তু আরেকটা মিনিং হচ্ছে কাটা। তাহলে আপনি যদি ফেলিং ট্রিজও বলেন, এটাও মানে কি হবে? গাছ কাটা। আপনি এখানে কাটিং ট্রিজের জায়গায় কিন্তু ফেলিং ট্রিজও লিখতে পারেন, এই দুইটা কিন্তু সেম জিনিস। তাহলে এটা একটা নতুন ওয়ার্ড শিখলেন। ফেলিং মানেও কি? ফেলিং এর একটা মানে হচ্ছে ধরেন ফেলিং না, ওইটা হচ্ছে ফলিং। হ্যাঁ, ফলিং মানে পতিত হওয়া। আর ফলের একটা হচ্ছে ফেল হয়, ফেল একটা হচ্ছে আপনার কি বলবো, একটা ফর্ম আছে ফলের, ফল ফেল। তো ফেল না, এটা হচ্ছে অন্য আরেকটা জিনিস, এটা হচ্ছে ফেলিং ট্রিজ। ফেলিং ট্রিজ আবার কাটিং ট্রিজ দুইটাই কিন্তু সেম, গাছ কাটাই বোঝায়। তাহলে এটা একটা আমাদের সিনোনিম হয়ে যায়। তাহলে কাটিং ট্রিজ হ্যাজ সিগনিফিকেন্ট ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট। পরে দেখেন, আমি যদি বলি এই দেখেন এটা একটা আমি টপিক সেন্টেন্স লিখছিলাম, এখন ধরেন আমি একটা সাপোর্টিং আইডিয়া দিব। হ্যাঁ, ধরেন আমি লিখলাম ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন লিডস টু, কি লেখা যায়? ডিফরেস্টেশন লিডস টু
লিডস টু দা ডিফরেস্টেশন কি হতে পারে? গাছ কাটলে হচ্ছে আপনার কি হয়? গাছ কাটলে হচ্ছে আপনার হচ্ছে কি হয়? পশু পাখির বাসস্থান নষ্ট হতে পারে, লিখতে পারি। ডিফরেস্টেশন লিডস টু দা displacement of several species. দেখেন, আমি এখানে আরেকটা জিনিস লিখলাম, কাটিং ট্রিজ হ্যাজ সিগনিফিকেন্ট ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট। আবার বললাম ডিফরেস্টেশন লিডস টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ সেভারাল স্পিসিস। প্রথমে যেটা আমি বলেছিলাম সেটা ছিল কি, গাছ কাটাটা পরিবেশের উপর অনেক বড় একটা প্রভাব ফেলে। এরপর এই টপিক সেন্টেন্সটা পড়ে আমি বুঝছিলাম কি এটা একটা প্যারাগ্রাফ যেটা হচ্ছে গাছ কাটা নিয়ে লেখা হবে। এরপরে আমি বলতেছি যে ডিফরেস্টেশন লিডস টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ সেভারাল স্পিসিস, তার মানে কি গাছ কাটা হচ্ছে অনেকগুলা জীবজন্তুর বাসস্থানের জন্য, মানে কি বাসস্থান কি করে দেয়, ডিসপ্লেস করে দেয় বা নষ্ট করে দেয়। তো এটা দেখেন, এটা যখন আপনি লিখতেছেন, দেখেন আপনার ফার্স্ট লাইনটাকে এটা কিন্তু সাপোর্ট করে আরো একটু বর্ণনা করতেছে না? এটা কি বোঝা যাচ্ছে ক্লাস? জি আপু। একটু মনে জি হয় আপু। প্রবলেম কি হচ্ছে? না আপু। ওকে, দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে একটা যেটা আমরা করতে পারি, দেখেন সেভারাল, সেভারাল মানে কি আমরা জানি অনেক। আমরা চাইলে এখানে অনেক। মেনি লিখতে পারতাম, মেনি স্পিসিস লিখতে পারতাম, কিন্তু মেনি লিখি নাই কেন? তো মেনি খুবই একটা মানে কি বলবো কমন ওয়ার্ড। আপনি সেই জায়গায় মেনি না লিখে সেভারাল লিখতে পারেন। আবার সেভারালের জায়গায় আপনি কি লিখতে পারেন? কাউন্টলেসও লিখতে পারেন। ডিফরেস্টেশন লিডস টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ কাউন্টলেস স্পিসিস। স্পিসিস মানে কি, যে প্রাণী জগতের যে পশু পাখি আছে ওদের কথা, হ্যাঁ প্রজাতি, এরকমই। তো এরপর দেখেন আপনি একটা টপিক সেন্টেন্স লিখলেন, আপনি একটা সাপোর্টিং আইডিয়া বা সেন্টেন্স 1 থেকে 2 লাইনের মধ্যে লিখতে পারেন, নো ওয়ারিজ। আবার হচ্ছে আপনি কি করবেন, এই যে এই জিনিসটা যে আপনি লিখলেন যে ডিফরেস্টেশন যে এরকম হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট করে দেয় স্পেসিসের, আপনি এরপরে ওই জিনিসটাকে আরেকটু বর্ণনা করে ডিটেল সেন্টেন্স লিখতে পারেন, যে হচ্ছে যে গাছ কাটা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে, পরে হচ্ছে গাছ কাটলে হচ্ছে জীবজন্তুদের বাসস্থান নষ্ট হয়। এরপর আপনি ওইটাকে হচ্ছে যে আরেকটু বর্ণনা করে কেন নষ্ট হয়, কি হয়, গাছ কাটলে অনেক সময় পাখিদের বাসা থাকে, বা হচ্ছে গাছ হচ্ছে যে কি হয় অনেক সময় কেটে ফেললে, বন নিধন, বৃক্ষ নিধন করে ফেললে ওই যে বনের জীবজন্তু ওগুলা কি হয়, ওগুলা শহরাঞ্চলে এসে পড়ে। এই যে আমরা যে কোনো সাপ বা যা নিয়ে কথা বলি না কেন, যেগুলো এখন হচ্ছে যে শহরে দেখা যাচ্ছে না, মানুষকে এরকম প্রবলেম করতেছে, এটার আসলে মূল কারণ কি? একটা তো ঠিক আছে এখন বর্ষাকাল, বাট আরেকটা কারণ কিন্তু এটা যে গাছপালা কিন্তু মানে ওই বন জঙ্গল কিন্তু বাংলাদেশে খুব কমে যাচ্ছে। সবখানে আপনার হচ্ছে যে কি বলবো ক্ষেত খামার হয়ে যাচ্ছে, একদম নর্মাল একদম শহরের মতো হয়ে যাচ্ছে। তো গাছপালা যেখানে নাই দেখবেন যে অনেক সময় বাঘ বের হয়ে আসতেছে, অনেক সময় হচ্ছে সাপ বা অনেক কিছু ঢুকালো এসে পড়তেছে, কারণ কি ডিফরেস্টেশন। তা আপনি প্রথমে ধরেন একটা টপিক সেন্টেন্স লিখলেন, পরে সেকেন্ডে একটা ওই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে ওইরকম একটা সেন্টেন্স 1 বা 2 লাইনে লিখলেন, ওইটাকে ডিটেইলডে আপনি আরো কয়টা সেন্টেন্স 2-3 লাইনে লিখতে পারেন। আবার দেখেন একটা এক্সাম্পল সেন্টেন্স দিবেন, ওইটাও আপনি 1 লাইনে দিবেন, আর কনক্লুডিং সেন্টেন্সটা 1 থেকে 2 লাইনে দিবেন। আমি একটু লিখতেছিলাম, বাট আমি লিখতে টাইম লাগতে পারে, আমি আর আপনাদেরকে হয়তো লিখে দেখাবো না, সমস্যা নেই। কিন্তু দেখেন এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। এখন এই জিনিসটা আমরা একটু সুন্দর করে একটা জায়গায় দেখি, এখানে আপনাদের অনেকগুলা স্যাম্পল প্যারাগ্রাফ দেয়া আছে। কি হলো? আচ্ছা, এই দেখেন আমরা যদি এটা দেখি, দেখেন এটা একটা স্যাম্পল প্যারাগ্রাফ আমাদের দেয়া ছিল। ওকে, আমরা একটু এখানে দেখি একটা প্যারাগ্রাফ। আচ্ছা, দেখেন এটা আমাদের লেকচার শিটে দেওয়া আছে। ধরেন এই প্যারাগ্রাফটার নাম কি, বেনিফিট
বেনিফিটস অফ স্টাডিং অ্যাট প্রাইভেট ইউনিভার্সিটিস। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধা কি? তাহলে দেখেন তারা প্রথমে একটা স্ট্রাকচার মেনটেন করছে। দেখেন আপনি যদি প্রথম সেন্টেন্সটাই পড়েন তাহলে দেখবেন ওয়ান অফ দ্য মেজর বেনিফিটস of studying at private universities is that these educational institutions can ensure job facilities for their students. প্রথমেই কিন্তু তারা কি বলতেছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সুবিধা নিয়ে কথা বলতেছে। বেনিফিট মানে কি? বেনিফিট মানে সুবিধা। তো এখন দেখেন তারা যে ফার্স্ট লাইনটা লিখছে এটা পড়ে কিন্তু আপনি একদম ক্লিয়ার যে এই প্যারাগ্রাফটা কোন দিকে যাচ্ছে বা কি নিয়ে আমরা লিখতেছি, আপনি খুবই ক্লিয়ার হয়ে যাবেন। আবার সেকেন্ডে দেখেন লিখছে মেনি প্রাইভেট ইউনিভার্সিটিজ হ্যাভ স্ট্রং কানেকশনস উইথ দ্য কর্পোরেট সেক্টর। দেখেন ফার্স্টে বলছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো ওদের সাথে জব মার্কেটের অনেক ভালো একটা সম্পর্ক থাকে, তাই ওরা কি করে জব সুযোগ সুবিধা দিতে পারে। এটা একটা প্রথম লাইন ওরা বলছিল। এখন আমরা জানি টপিক সেন্টেন্সের পর কি আসে? সাপোর্টিং আইডিয়া আসে। তো ওই যে ওরা প্রথমে টপিক কথাটা বললো ওইটাকে সাপোর্ট করার জন্য ওরা আবার আরেকটা কথা বলছে। এটা কি বলছে দেখেন, যাতে ওই যে টপিক সেন্টেন্সটা একটু স্ট্রং একটা সাপোর্ট পায়, ওইটার জন্য সেকেন্ড লাইনে কি বলছে দেখেন, মেনি প্রাইভেট ইউনিভার্সিটিজ হ্যাভ স্ট্রং কানেকশনস উইথ দ্য কর্পোরেট সেক্টর। এটা বলে তারা আরো স্ট্রং করে দিল যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলার যেহেতু কর্পোরেট সেক্টরের সাথে অনেক ভালো সম্পর্ক আছে, এজন্যই প্রথম সেন্টেন্সে কি বলেছে ওরা জবের সুযোগ সুবিধা ওরা তাদের স্টুডেন্টদেরকে দিতে পারে। তাহলে আমরা প্রথম দুইটা দেখে বুঝলাম, একটা টপিক ছিল, একটা কি ছিল আমাদের সাপোর্টিং আইডিয়া ছিল। এখন দেখেন এখানে কি বলছে, অ্যাজ আ রেজাল্ট স্টুডেন্টস ক্যান এক্সপেক্ট টু গেট আ গুড জব ইজিলি আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডি অ্যাজ ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট হ্যাজ দ্য অ্যাবিলিটি হেল্প দেম। ঠিক আছে, যে একটু পর্যন্ত। এখানে দেখেন তারা যে সাপোর্টিং আইডিয়াটা বলছিল, এই যে এই লাইনটা যখন তারা বললো, এই লাইনটা বলে তারা কিন্তু একটা কি করছিল, টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার মতো একটা সেন্টেন্স দিছে। আবার যখন দেখেন এখানে যে বলল যে কি তাহলে স্টুডেন্টরা এই জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে এক্সপেক্ট করে যে পড়ালেখা শেষ করে তারা একটা ভালো জব পেতে পারবে, কারণ কানেকশন আছে। এটা কি করলো, এটা আপনার সাপোর্টিং আইডিয়াতে আপনি যে লিখছিলেন না যে জব মার্কেটের সাথে ভালো কানেকশন আছে, এটাকে আরেকটু বর্ণনা করে বিস্তারিত করে বলে দিল যে তাই স্টুডেন্টরা ভাবে যে ওরা এখান থেকে পড়ালেখা করলে ভালো জব পাবে কারণ ওদের সাথে ভালো কানেকশন আছে। তাহলে এই থার্ড সেন্টেন্সটা কি? থার্ড সেন্টেন্সটা আসলে সেকেন্ড সেন্টেন্সটাকে আরেকটু বর্ণনা করে একই কথা লিখছে। এখন দেখেন আমাদের টপিক সেন্টেন্স ছিল 1 নাম্বারটা, তাহলে হচ্ছে যে এটা টপিক সেন্টেন্স ছিল। তাহলে এটা যদি টপিক সেন্টেন্স হয়ে থাকে তাহলে এই যে প্রথমটা যে আমাদের সেন্টেন্স আছে এটাও কি, এটা হচ্ছে আমাদের ওকে, তাহলে এটা আমাদের কি টপিক সেন্টেন্স। আবার সেকেন্ড হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া সেন্টেন্স। হ্যাঁ, তো এটা আমরা কি করতে পারি, এটা আমাদের এই যে সেকেন্ড লাইনটা যেটা আছে এটা হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া সেন্টেন্স। ওকে, আবার থার্ড লাইনে কি বলছে, ডিটেইলড। তো ডিটেইলটা দেখেন, ডিটেইলটা দেখেন এখানে আপনাদের টপিক সেন্টেন্স ফার্স্ট লাইনে লিখতেছে, সাপোর্টিং আইডিয়া সেকেন্ডে এভাবে লিখলো, থার্ড ডিটেল সেন্টেন্সটা দেখেন অ্যাজ আ রেজাল্ট বলে জিনিসটাকে ডিটেল মানে কি বর্ণনা করে লিখা, তাহলে বর্ণনা করে লিখলো। আবার পরে বলছে এক্সাম্পল সেন্টেন্স। এক্সাম্পল মানে কি? এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ দেওয়া, যা বলতেছেন এখন এটা নিয়ে একটা উদাহরণ দিবে। তো আমরা দেখি এখানে উদাহরণে কি বলছে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এক্সাম্পল সেন্টেন্স যখন আমরা লিখি ডিটেইলের পরে আমরা কিন্তু ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল এভাবে কিন্তু লিখি। তো এখানেও দেখেন লিখছে ফর ইনস্টেন্স ব্র্যাক ইজ ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। দেখেন ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলে দিচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, ব্র্যাক ইউনিভার্সিটির কিন্তু ব্র্যাক ব্যাংক আছে, এনজিও আছে, অনেক কিছু আছে যেখানে ওরা কি করে নিজেদের স্টুডেন্টদেরকে কিন্তু বেশি পছন্দ করে, প্রিফার করে। তাহলে দেখেন এখানে সুন্দর করে কথাগুলো বলতে বলতে একটা এমন এক্সাম্পল দিল যেটা কি খুবই স্ট্রং, ব্র্যাকের কথা বলে দিচ্ছে।
যে BRAC is one of the leading universities in Bangladesh which has a strong connection with the commercial concerns like BRAC Bank and BRAC NGO. তো এখানে যখন একটা উদাহরণ দিয়ে দিল, ওদের প্যারাগ্রাফটার এতটুকু পর্যন্ত কিন্তু পুরাই স্ট্রং হয়ে গেল। এখন দেখেন ওরা লাস্টে কি করছে, 2-3 লাইনে আপনার প্যারাগ্রাফটাকে কনক্লুডিং বা এটাকে বলা যায় উপসংহারের লাইনটা ওরা কিন্তু দিয়েছে। দেখেন এই যে কনক্লুডিং সেন্টেন্স সবসময় দেয়ারফর, সো, হেন্স এগুলা দিয়ে আমরা লেখা স্টার্ট করি। দেখেন দেয়ারফর graduates of this university expect to get a good job in the above mentioned institutions after completing their studies or their study. তো দেখেন আবার লিখছে although sometimes private universities are criticized over many issues, the benefits of studying at these universities are praiseworthy. তাহলে 2-3 লাইনে তারা আবার একটা উপসংহার সেন্টেন্স দিয়ে দিছে। এটা কি ক্লাস বুঝতে পারছেন আপনারা এই জিনিসটা? জি আপু। আসলে বুঝছেন? জি আপু। জি আপু। এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো যে জিনিসটা খেয়াল রাখবেন এটা হচ্ছে এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিছে, আপনারা এটা মেনটেন করে লেখার ট্রাই করবেন, কিন্তু হুবহু এটা দিয়ে এটা মেনটেন করে লিখতে হবে এমন কোনো কথা নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি ধরেন একটা প্যারাগ্রাফে লেখার সময় আপনি ডিটেল সেন্টেন্সটা ধরেন, আপনি ধরেন সাপোর্টিং আইডিয়াটা 1-2 লাইনে না লিখে 1 লাইনে লিখতেছেন, ডিটেলটা ধরেন একটু বেশি 2-3 লাইনে লিখতেছেন। মানে কি হইলো, একদম যে আপনাকে এভাবে 1 লাইন 1-2 লাইন বা 2-3 লাইন এভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে বাড়ায়ও লিখতে পারেন, কিন্তু দেখেন তাহলে টোটাল কত লাইন হয়, 1-3 আর এখানে 6-7-9, 9 থেকে 10 লাইনের মধ্যে প্যারাগ্রাফ লিখে শেষ করবেন। 9 থেকে 10 লাইন লিখা আপনাদের জন্য কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ। তো এই জিনিসটা আপনারা পড়ে পড়ে এভাবে বুঝে বুঝে লিখবেন। এখানে আরো কয়েকটা স্যাম্পল দেয়া আছে, দেখেন প্রবলেমস অফ ওবেসিটি, মানে ওয়েট বেড়ে গেলে কি প্রবলেম হয়, ড্রব্যাকস অফ ইন্টারনেট, সলিউশনস অফ প্রবলেমস ক্রিয়েটেড বাই ইন্টারনেট। তো এখানেও দেখেন অনেকগুলো এক্সাম্পল প্যারাগ্রাফ দেয়া আছে। তো এগুলো আমাদের এভাবে পড়ে পড়ে শিখতে হবে। এটা গেল আমাদের একটা। এখন আরেকটা জিনিস দেখেন এখন এখানে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ কিন্তু অনেক টাইপের হতে পারে। একটা হচ্ছে ধরেন অ্যাডভান্টেজ প্যারাগ্রাফ, আপনাকে খালি সুবিধা নিয়ে লিখতে বলবে। যদি আপনাকে কোনো প্যারাগ্রাফে খালি সুবিধা নিয়ে লিখতে বলে, আপনি কিন্তু ওখানের মধ্যে অসুবিধা লিখবেন না, খালি সুবিধাই লিখবেন। আবার একটা প্যারাগ্রাফ দেখেন অফ ডিসঅ্যাডভান্টেজ প্যারাগ্রাফ। ডিসঅ্যাডভান্টেজ প্যারাগ্রাফ মানে কি? অসুবিধা। অসুবিধা লিখতে বললে কিন্তু আবার সুবিধা লিখবেন না, খালি অসুবিধা লিখতে হবে। প্রবলেম প্যারাগ্রাফ থাকে অনেক সময়, এখানে দেখেন লিখছে প্রবলেমস অফ ইউজিং স্মার্টফোন। তো এখানে কয়েকটা টাইপ দিয়ে দিয়েছে, এরকম প্যারাগ্রাফ আসে। তো আপনাদের মিডে কিন্তু একটা প্যারাগ্রাফ আসবে মাস্ট, আপনারা প্যারাগ্রাফ ভালো করে পড়বেন। আচ্ছা, ক্লাস এতটুকু পর্যন্ত যা পড়েছি আপনারা কি বুঝেছেন? আপু আমাদের প্যারাগ্রাফ কি জি মানে আপু। কোনো সাজেশন দেওয়া হবে যে এই কটার মধ্যে থেকে আসবে? প্যারাগ্রাফ আপনারা নিজেরা পড়বেন। আপু আমরা তো সেন্টেন্স মেকে এতটা ভালো না, মানে আমি মেনলি এতটা ভালো না, তো আমাদের মানে আমার মতো যারা আছে তারা কি করবে? দেখেন ওই যে আপনাদেরকে শিখাইছি না সিম্পল দেখেন প্যারাগ্রাফ লেখার জন্য 2টা ভয়। একটা হচ্ছে আমি বলি কি ভয়, একটা হচ্ছে আপনার, এটা আমি কাউকে ছোট করে বা কিছু করে বলতেছি না, এটা সবার জন্য একই সেম, আমার ক্ষেত্রেও হতে পারে। সেটা হচ্ছে দেখেন, এখন যদি আমি আপনাকে গরু নিয়ে লিখতে বলি, আমার মনে হয় না, যদি ধরেন গরু নিয়ে আমি বাংলায় লিখতে বলি, আমার মনে হয় না এখানে আমার একটা স্টুডেন্টও বাদ যাবে যে লিখতে পারবে না, তাই না? অ্যাটলিস্ট আপনারা 5-6 লাইন তো লিখে ফেলবেন, 5-6 লাইন বাদ দেন, আপনারা 10-12 লাইন লিখতে পারবেন, এটা আমি জানি। গরু নিয়ে যদি আমি বাংলায় একটা প্যারাগ্রাফ লিখতে বলি, আপনারা সবাই লিখতে পারবেন। যে এই মুহূর্তে গরুটাকে আমি কাউ বানাই দিব, ইংলিশ দিয়ে দিব, তখন আপনারা কি করবেন, আপনারা হয়তো বাংলায় চিন্তা করে করে ইংলিশে লেখার ট্রাই করবেন। এটা অনেকে করবেন, আবার অনেকে WH দিয়ে করবেন, অনেকে লিস্টিং করে করবেন। আবার অনেকে কি করবেন, এগুলো কিচ্ছু করবেন না, আপনি হয়তো আগেই পড়ছিলেন কাউ অনেক আগে, আপনি জানেন এটার প্যারাগ্রাফ কেমন হয়, আপনি লিখে ফেলবেন। তাহলে এখানে আমরা কি দেখতেছি, যে বাংলায় লিখতে পারলে আমরা লিখতে পারতাম, ইংলিশে লিখলে প্রবলেমটা কোথায় হয়? ইংলিশে লিখলে প্রবলেমটা হচ্ছে আপনার কিছুই না, আপনি খালি বাংলাকে ইংলিশে চিন্তা করে লিখতেছেন। আবার অনেকে পয়েন্ট বানায় বানায় লেখার ট্রাই করতেছেন। সমস্যা হয় ইংলিশে আপনার সেন্টেন্স মেকিং এ, যে সেন্টেন্সটা কিভাবে মেক করব। কিন্তু আমরা যে সেন্টেন্স পড়ছি, আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স পড়ছি, আপনাকে জাস্ট ওগুলা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন যেটা মেইন জিনিস আমি বলি,
আর একটা যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে, আমি তো বলে দিচ্ছি প্যারাগ্রাফ কিভাবে লিখে, পয়েন্ট নিয়ে নিয়ে পয়েন্ট বানায় বানায় লিখবো। আগে পয়েন্ট গুলো রেডি করে রাখবো, এরপর পয়েন্ট গুলাকে বর্ণনা করে আমি টপিক, সাপোর্টিং, ডিটেইলড ওইভাবে লেখার ট্রাই করব। ঠিক আছে? আপনাদের যে যে থাকে না, এই যে দেখেন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম প্যারাগ্রাফ, আমাদের এখানে কতগুলো স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পল গুলা পড়েন, পড়ে পড়ে দেখেন, বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি যেটা বলতে চাচ্ছিলাম। এখন দেখেন গরু কাও বাদ দিলাম, যদি আমি এখন লিখে দিই একটা টপিক, ইনফ্লেশন, যেটা মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, এটা নিয়ে যদি আমি লিখতে বলি, হ্যাঁ, এটা নিয়ে ধরেন আপনাদের ম্যাক্সিমাম মানুষজন বাংলাতে লিখতে কিন্তু প্যারা খেয়ে যাবেন, কারণ এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি 1-2 লাইন লিখতে পারবেন যে মুদ্রাস্ফীতি মানে কি, মুদ্রাস্ফীতির কারণে কি কি হচ্ছে। বাট এটা নিয়ে আরো বেশি লিখা, সুন্দর করে লিখা কিন্তু আমাদের ক্লাসে অনেকের জন্য প্রবলেম হয়ে যেতে পারে, আমার জন্য প্রবলেম হয়ে যেতে পারে। যে কোনো টপিক যেটা আমার জন্য আননোন, ধরেন আপনাকে বলতেছে তুর্কি দেশের কোনো কিছুটা নিয়ে লিখতে, ধরেন আপনি ওটার ব্যাপারে কিছু জানেনই না, তো আপনি লিখবেন কিভাবে? তো এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে আগে জানতে হবে যে টপিকের মধ্যে আসলে কি কি আছে, এরপর আমরা লিখতে পারবো। তো আপনি যেটা করবেন, দেখেন প্যারাগ্রাফ পড়ার সিস্টেম আছে, সবসময় মনে রাখবেন। সিচুয়েশন নিয়ে পড়বেন। সিচুয়েশন মানে কি? অবস্থা। সোশ্যাল সিচুয়েশন থাকে না, সামাজিক অবস্থা কি হতে পারে, এই যে আপনার ড্রাগ অ্যাডিকশন। আবার সোশ্যাল সিচুয়েশন কি হতে পারে, যে ড্রব্যাকস অফ ইউজিং ফোন বা প্রবলেমস অফ ইউজিং ফোন, এগুলা পড়বেন। তথ্য প্রযুক্তি নিয়ে প্যারাগ্রাফ পড়বেন। আবার হচ্ছে কতগুলো থাকে না যে কি বলা যায়, মানে আপনার এনভায়রনমেন্ট নিয়ে প্যারাগ্রাফ পড়বেন। তো এরকম ক্যাটাগরি করে করে যখন প্যারাগ্রাফ পড়বেন, ধরেন আপনি টেকনোলজি নিয়ে পড়তেছেন, প্রযুক্তি নিয়ে প্যারাগ্রাফ পড়তেছেন, প্রযুক্তি নিয়ে যখন প্যারাগ্রাফ কোনো দিক থেকে পড়বেন, 10 লাইন যদি পড়েন, আপনার যদি অন্য কোনো একটা এসেতে বা প্যারাগ্রাফে স্মার্টফোন বা ইন্টারনেট নিয়ে লিখতে বলে, আপনি কিন্তু সহজেই কয়েকটা লাইন লিখতে পারবেন, কারণ আপনি প্রযুক্তি নিয়ে পড়ছেন। তো আপনি এখন ইন্টারনেট লিখতে পারতেছেন, ফোন নিয়েও লিখতে পারবেন। আবার সোশ্যাল সিচুয়েশন, মাদকাসক্তি আছে, ড্রাগ অ্যাডিকশন, ইউজ মানে প্রবলেমস অফ ইউজিং ফোন, পরে কি হইতে পারে, যে ওই যে অনেকে আছে না কি করে, চুরি করে, পরে হচ্ছে যে হাইজ্যাকিং, ডাউরি। পরে হচ্ছে আবার কি থাকতে পারে, হ্যাঁ ডাউরি। এগুলো নিয়ে ধর আপনি পড়লেন, যখন আপনি এগুলো নিয়ে পড়বেন, আপনি এখানে ডাউরি সম্পর্কে জানবেন না, আপনি হচ্ছে এখানের মধ্যে আহ মানে আপনি যে এগুলা যে যৌতুক প্রথা বা এরকম কোনো কিছু যে ওয়ার্ড গুলো আছে, খালি এগুলা নিয়ে আপনি পড়বেন না, আপনি কিন্তু এই ইংলিশ গুলা লাইন গুলা বুঝে যাবেন। আপনি যখন একটা ধরেন হাইজ্যাকিং নিয়ে কিছুটা পড়তেছেন, আপনি কিন্তু সেম জিনিসটা কিন্তু কিছু কিছু ওয়ার্ড কিন্তু আপনি ওই ড্রাগ অ্যাডিকশনে ইউজ করতে পারেন, বা কিছু কিছু ওয়ার্ড কিন্তু আপনি ওই যে হয় না এখানের মধ্যে স্ট্রাইক, স্ট্রাইক হয় না, স্ট্রাইকের মধ্যে লিখতে পারবেন। তো আপনাকে মেইনলি এভাবে ভাগ করে পড়তে হবে। প্রযুক্তি নিয়ে কিছু পড়লেন, সামাজিক অবস্থা নিয়ে কিছু পড়লেন, পরিবেশ নিয়ে কিছু পড়লেন, পরিবেশ দূষণ নিয়ে পড়লেন, এরপর ধর আপনি একটা পশু নিয়ে পড়লেন, বা এরকম আপনাকে লেখা শিখতে হবে। দেখেন এখানে অনেকগুলো আছে, অ্যাডভান্টেজ অফ ইউজিং স্মার্টফোন, ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং স্মার্টফোন, প্রবলেমস অফ ইউজিং স্মার্টফোন। এখন আপনাকে যেটা চাইছে আপনাকে সেটাই লিখতে হবে। সলিউশন চাইলে প্রবলেম লিখে সলিউশন লিখতে পারেন, বা খালি সলিউশন গুলো লিখতে পারেন। প্রবলেম চাইলে খালি প্রবলেম লিখবেন, সলিউশন লেখার দরকার নেই। তো এরকম আর কি এই জিনিসটা। যেমন দেখেন ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, স্মার্টফোন খালি একটা টপিক দিয়ে দিছে, এটা নিয়ে আপনি এখন সুবিধা অসুবিধা দুইটা লিখতে পারবেন। ঠিক আছে? তো জিনিসগুলো এইভাবে মানে একটু হয়, তো এগুলো আপনাদের দেখতে হবে নিজেদের। আমি যা যা বলছি ক্লিয়ার তো সবার, তাই না? জি আপু। প্রবলেম আছে কারো? কারো প্রবলেম আছে যা বললাম? আমি অনেক কিছু বলছি, আপনাদের হচ্ছে লিখতে হবে, লিখলে আপনারা জিনিসগুলো ভালো করে আয়ত্তে আনতে পারবেন, এটা হচ্ছে কথা মেইন। তাহলে এখন আমরা যেটা করব, এখন তো কোনো কোয়েশ্চেন নেই না, ক্লাস কারো কোয়েশ্চেন আছে? না আপু। ওকে, সাবিনা আপু এটা কি আঁকছেন একটু মুছে ফেলেন। আচ্ছা, ওকে, দেখেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখন, হ্যাঁ, আপনারা হচ্ছে কোথায় গেল, এই যে 10.3 দেখেন বলছে, 10.3 দেখছে, দেখেন read the sentences below, write T next to the topic sentence and SI next to the supporting idea sentence। আপনারা তো বুঝছেন এখন টপিক সেন্টেন্স কোনটা আর সাপোর্টিং আইডিয়া সেন্টেন্স কোনটা। আপনারা একটু
এই সেন্টেন্স গুলো পড়ে পড়ে লিখে ফেলেন তো, টি বা এসআই। 10.3 করবেন, এরপর 10.4 করবেন, 10.3 করবেন, 10.4 করবেন, করেন তো দেখি। সাবরিনা আপু এটা মুছে ফেলেন, এটা যাচ্ছেন। আচ্ছা, 10.4 আর 10.3টা আপনারা একটু করে ফেলেন। কারো তো কোনো প্রবলেম নেই না আসলেই প্যারাগ্রাফ রাইটিং এ? আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, আপনারা চাইলে প্রথম থেকে লেকচার শিট একটু রিডিং দিতে পারেন। রিডিং দিয়ে না হয় পরে হচ্ছে আপনারা হচ্ছে 10.3 আর 10.4 করেন, তাহলে প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, যে কোনো একটা করেন। আপু কিভাবে করবে এটা হুম। তো বুঝতেছি না, মানে খালি ঘরে কি বসবে? এই দেখেন, আপনি এই সেন্টেন্সটা প্রথমে পড়বেন, হ্যাঁ? পড়ার পর চিন্তা করবেন এটা কি একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স নাকি সাপোর্টিং আইডিয়া, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনার মনে হয় এটা একটা প্যারাগ্রাফের, এটা একটা পুরো প্যারাগ্রাফ নিয়ে বলছে, ঠিক আছে, ধরেন, এখন আপনি যখন চিন্তা করবেন যে এই প্যারাগ্রাফটার এটা কি কোনো টপিক সেন্টেন্স নাকি সাপোর্টিং আইডিয়া। যদি আপনার মনে হয় টপিক সেন্টেন্স, আপনি টি লিখবেন। যদি মনে হয় সাপোর্টিং আইডিয়া, তাহলে এসআই লিখবেন। বুঝতে পারছেন আহমেদ ভাই এখন? জি আপু। হ্যাঁ, এইটাই। 10.3 আর 10.4টা করেন। আর যদি চান তাহলে আপনারা পুরা হচ্ছে যে এই পেজ নাম্বার কত এটা, পেজ নাম্বার 4 থেকে 4, 5, 6 রিডিং দিয়ে আমাকে কোনো প্রবলেম থাকলেও বলতে পারেন, পড়ে প্রবলেম গুলো দেখেন আর 10.3 10.4 করেন। 10.3 আর 10.4 করেন আপনারা। আমাদের টোটাল লেকচার 22টা। আইএলটিএস এর কি 22টা নাকি শুধু গ্রামার? জি ভাইয়া। শুধু গ্রামারে 22টা নাকি? হ্যাঁ হ্যাঁ, শুধু এগুলা সব সেপারেট কোর্স, গ্রামার সেপারেট, অন্যগুলা সেপারেট, গ্রামারে খালি 22টা। আচ্ছা। আপু আপনি কি শুধু গ্রামার পার্টটাই নিবেন না অন্যগুলো নিবেন, স্পোকেন? আমি হচ্ছে আপনাদের খালি গ্রামার পার্টটা নিব, গ্রামার পার্টটা আমি নিব, স্পোকেন হয়তো অন্য কেউ নিবে, আর হচ্ছে আইএলটিএস মানে ইনস্ট্রাক্টর আলাদা আলাদা, আচ্ছা। স্পোকেন গ্রামার সব আলাদা।
আপু 4.4ও কি করতে হবে? 4.4 10 10.4 সরি 10.4। হ্যাঁ হ্যাঁ 10.3 10.4 করবেন। শেষ না সবার এতক্ষণে? জি জি আপু। আপু। সাবরিন আপুটা তো মুছলেন না, এটা কি তার মুছতে পারবো? আপু হচ্ছে না, ট্রাই করছি। না, ওকে ঠিক আছে, তাহলে এটা নিয়ে চলতে হবে এখন। আচ্ছা, দেখি এটা কি যায় স্ক্রিন থেকে, না এটা স্ক্রিন থেকে যায় না। Okay, আমরা দেখি তাহলে 10.3। 10.3 বলেন তো 1 নাম্বার কি হবে ক্লাস আমাকে? টপিক সেন্টেন্স। B নাম্বার কি হবে? সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া। C নাম্বার আর D নাম্বার? সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া। তাহলে সবগুলো এখানে সাপোর্টিং আইডিয়া। বেসিক্যালি বুঝাইছে সাপোর্টিং আইডিয়া ডিটেল সেন্টেন্সের মধ্যে একটা জিনিস হচ্ছে কি, সাপোর্টিং আইডিয়া টপিক সেন্টেন্সকে নিয়ে একটু মানে কি জোরদার করে একটা জিনিস বলে, যাতে টপিক সেন্টেন্সটা বলার পর পরই যে সেন্টেন্সটা আসবে ওইটা এটাকে সাপোর্ট করে একটু স্ট্রং করে দেয় টপিক সেন্টেন্সকে। তো ডিটেল সেন্টেন্সটা নর্মালি টপিক সেন্টেন্সের মধ্যেই পড়ে, মানে টপিক সেন্টেন্সটাকে একটু বড় করে বোঝানো। তো টপিক সেন্টেন্সের পর কিন্তু সাপোর্টিং আইডিয়া 2-3 লাইন এরকম হতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা 10.4 দেখবো, যেখানে আমাদের সাপোর্টিং আইডিয়া আর ডিটেল সেন্টেন্সের কথা বলছে। বলেন তো 1 নাম্বার কি হবে? সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া পরেটা ডিটেলস। ডিটেল। 1 নাম্বার সাপোর্টিং আইডিয়া, 2 নাম্বার ডিটেলস। 2 নাম্বারটা বলেন তো? ডিটেল প্রথমটা সাপোর্টিং ডিটেল আইডিয়া। পরেরটা সাপোর্টিং আইডিয়া। ভেরি গুড, প্রথমটা ডিটেল আর পরেরটা 3 নাম্বারটা বলেন ডিটেল তো? সাপোর্টিং। সাপোর্টিং আইডিয়া। ডিটেল সাপোর্টিং আইডিয়া। হ্যাঁ, 4 নাম্বারটা বলেন তো? সাপোর্টিং আইডিয়া ডিটেল। 4 নাম্বারটা সাপোর্টিং আইডিয়া ডিটেল। 5 নাম্বারটা বলেন তো? সাপোর্টিং আইডিয়া ডিটেল। সাপোর্টিং আইডিয়া সাপোর্টিং আইডি ডিটেল। দেখছেন আপনারা পারছেন, বুঝতে পারছেন অ্যাটলিস্ট কোনটা সাপোর্টিং কোনটা ডিটেল, এভাবে আমাদের লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে 10.5টা করে ফেলেন। 10.5 10.5টা করে ফেলেন। ডান? সবার হয়ে গিয়েছে? এটা করেছেন? না আপু 5 নম্বরটা করা হয় না। আচ্ছা, 10.5টা করেন, 5 মিনিটস টাইম, তাড়াতাড়ি করেন। আপু ডান। ওকে, ঠিক আছে, তাহলে 10.5। 10.5-এ কি বলছে আমাদেরকে, কোনটা সাপোর্টিং আইডিয়া আর কোনটা হচ্ছে এক্সাম্পল আইডিয়া। বলেন তো A নাম্বারটা কি হবে? এক্সাম্পল দেন এক্সাম্পল এক্সাম্পল পরেটা সেন্টেন্স সাপোর্টিং। সাপোর্টিং আইডিয়া। ভেরি গুড। B নাম্বারটা বলেন তো? সাপোর্টিং আইডিয়া সাপোর্টিং সাপোর্টিং আইডিয়া আইডিয়া এক্সাম্পল। এক্সাম্পল। C নাম্বারটা? এক্সাম্পল এক্সাম্পল সাপোর্টিং সাপোর্টিং আইডিয়া। আইডিয়া। এক্সাম্পল আর সাপোর্টিং আইডিয়া। D নাম্বারটা বলেন তো? সাপোর্টিং আইডিয়া সাপোর্টিং এক্সাম্পল। আইডিয়া এক্সাম্পল। এক্সাম্পল। হ্যাঁ,
সাপোর্টিং আইডিয়া আর এক্সাম্পল। আপু সি নাম্বারটা আরেকবার বলবেন কি? হুম, সি নাম্বারটা দেখেন, প্রথমটা হচ্ছে এক্সাম্পল, পরেরটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। হ্যাঁ, এটা মনে হলো এক্সাম্পল। এই যেখানে এক্সাম্পল লেখা, ফর এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পল গুলোতে এরকম লেখা থাকে, সেন্টেন্স গুলোতে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স। আচ্ছা, এখন যেটা করবেন সেটা আপু হচ্ছে 10.4 এ 5 কি হবে? 10.4, সাপোর্টিং আইডিয়া ডিটেল। হ্যাঁ, 5টা হবে সাপোর্টিং আইডিয়া আর ডিটেইলড। ভেরি গুড। আচ্ছা, ওকে, এখন আমরা 10.6 আর 10.7 আর কি 10.9, 10.8, আচ্ছা ঠিক আছে, এটা করব। এটার আগে আমাকে একটু ক্লাস বলেন, আপনারা কি আমার সব পড়া বুঝতেছেন? আপুর সব পড়া? জি কোনো আপু। প্রবলেম হচ্ছে না কোথাও? আপু কোনো না সমস্যা আপু। কোনো প্রবলেম হইলে আমাকে আস্ক করবেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আপনাদেরকে প্রথম দিনই বলে দিছিলাম যে আমি একদমই রাগি না। আপনারা আমাকে যা জিজ্ঞেস করবেন ফ্রেন্ডলি হয়ে আমি সবকিছু অ্যান্সার করব। যদি ওই মুহূর্তে অ্যান্সার নাও করতে পারি, যদি অ্যান্সার করে দিব, বাট আপনারা আমাকে মানে নোটিফাই করতে থাকবেন যে আপু এটা বলা হয় নাই বা পড়া হয় নাই বা করা হয় নাই, এটা আর কি। আপনারা কখনো হচ্ছে যে টেন্সড বা হচ্ছে যে মানে ভয় ফিল করবেন না একদমই। আমাকে ভয় পান এমন কেউ আছেন ক্লাসে? না আপু। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তাহলে আপনারা এখন যেটা করবেন, 10.6, 10.7, 10.8 আর 10.9টা করে ফেলেন। আর একটা হোমওয়ার্ক থাকবে, ড্রব্যাকস অফ ইটিং জাঙ্ক ফুড। আগে আপনারা হচ্ছে সবগুলা করে ফেলেন, 10.6 থেকে 10.9। আপু কিছু বলছেন, আমি শুনতে পাই নাই। হ্যাঁ, আমি বলেছিলাম 10.6 থেকে 10.9 পর্যন্ত করতে। ঠিক আছে। লেকচার 12 দিব কেন বলেন? হ্যাঁ, এটা তো এক্সাম। এক্সামটা আমাদের হচ্ছে লেকচার 11টা হওয়ার পরে হবে। লেকচার 11 যেদিন হবে এর পরের লেকচারে এক্সাম হবে। এক্সামটার সময় আমি কি করব, আমরা ক্লাসে তাড়াতাড়ি 7টা বাজেই জয়েন করব। 7টা বাজে জয়েন করার পরে আমি ক্লাসরুমে আপনাদেরকে ওই তো লেকচার শিটটা বা আপনাদের মানে হচ্ছে রাইট মানে ওই যে পার্ট যেটা আপনারা লিখবেন আর কি, এক্সামের কপিটা দিয়ে দিব। হ্যাঁ, এটাকে আপনারা ডাউনলোড করে পিডিএফ এ ওপেন করতে পারেন বা ডক্স ওপেন করবেন, ওপেন করে লেখা স্টার্ট করবেন। ঠিক আছে? প্রবলেম হলে আমরা ওদিন হচ্ছে দেখিয়ে দিব কোনো প্রবলেম হলে, বাট এটা আর কি। পেপারে লিখতে হবে নাকি গুগল ডকে? এটা গুগল ডক্সে লিখতে হবে। আপনারা যেভাবে হোমওয়ার্ক সাবমিট করেন একদম সেভাবে হচ্ছে লিখে সাবমিট করবেন, এটাই।
শেষ হচ্ছে ক্লাস আপনাদের এটা? না আপু, আর একটু টাইম দেন। ওকে, ঠিক আছে। আপু 10.9 পর্যন্ত করতে হবে? হ্যাঁ, 10.9 পর্যন্ত করবেন। আর 3 মিনিটস এর মধ্যে করে ফেলেন তাড়াতাড়ি। আর একটা ছোট জিনিস পড়বো, তাই বলতেছি তাড়াতাড়ি করে ফেলেন। জি আপু, ডান। ওকে, তাহলে 10.6 দেখি। বলেন তো 10.6 এর 1 নাম্বার কি হবে? এই হবে আপু। এ হবে। হবে। হ্যাঁ, আচ্ছা আমি একজন করে জিজ্ঞেস করি দাঁড়ান। 2 নাম্বারটা আমাকে তন্নি আপু বলেন তো, 2 নাম্বারটা কি হবে? আপু বি হবে। আচ্ছা, আহ টু এই নাম্বারটা হবে। হচ্ছে আপনার এ হবে আপু। এটা 2 নাম্বারটা হচ্ছে বি হবে, বি হবে। দেখেন কি হবে বুঝি, আমরা অনেক সময় টপিক সেন্টেন্সটা আমাদের কনক্লুডিং সেন্টেন্স পড়লেই বুঝতে পারি। দেখেন, আই আন্ডারস্ট্যান্ড ওয়াই সাম পিপল লাইক স্নো বাট আই ডু নট লাইক ইট ভেরি মাচ। তার মানে এটা কি নিয়ে লেখা হচ্ছে? সাম পিপল লাইক স্নো বাট আই ডু নট, এটা নিয়ে লেখা হচ্ছিল আর কি। এই জন্য এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে আপনার বি নাম্বার হবে। 2 হচ্ছে বি। 3 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে, সাদেও বলেন তো 3 নাম্বার কি হবে? এ কেন হবে না? দেখেন, স্নো ইজ বিউটি আফটার ফিউ ডেজ স্নো ইজ আচ্ছা দেখেন, ইন ডিসেম্বর ইট ইউজুয়ালি স্নোস, এটা একটা কথা বলছে ঠিক আছে, বাট দেখেন আমরা অনেক সময় টপিক সেন্টেন্সটা কি হবে এটা আপনাদেরকে এভাবে কখনো আইডেন্টিফাই করতে দিবে না। বাট টপিক সেন্টেন্সটা আমরা অনেক সময় এভাবে হচ্ছে যে এখানে ধরেন এই নাম্বারটা হইতে পারতো, বাট এখানে আমরা যখন কনক্লুডিং সেন্টেন্সটা পড়ি আমরা কিন্তু টপিক সেন্টেন্সটা বুঝতে পারি যে মানুষের স্নো পছন্দ করা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এজন্য দেখেন, স্নো অলসো, দেখেন স্নো প্রথম দিকে সুন্দর মনে হয়, কিন্তু কিছুদিন পর এটা মানে মেল্ট করা শুরু করে, তাই এটাকে সুন্দর দেখায় না, রাস্তাঘাট অপরিষ্কার করে ফেলে। তো এটার জন্য কিন্তু টপিক সেন্টেন্স ইন ডিসেম্বর ইট ইউজুয়ালি স্নোস, যদি এটা টপিক সেন্টেন্স হইতো তাহলে আমরা ডিসেম্বরে যে স্নো পড়ে, স্নো কেন পড়ে, এই মানে সময় বা মাসে এটা নিয়ে আরো বেশি করে কথা বলতাম। যেহেতু জি আপু, এখানে বুঝছি। সৌন্দর্য বা অসৌন্দর্য নিয়ে বেশি করে কথা বলতেছে, সেই জন্য বি নাম্বারটা দেবো যে সাম পিপল লাইক স্নো বাট আই ডু নট। টপিক সেন্টেন্সটা আর সেন্টেন্সটা কিন্তু অনেকটা কানেক্টেড। টপিক সেন্টেন্সটা পড়লে কিন্তু মানে মানে টপিক সেন্টেন্সটা দিয়ে যখন আমরা একটা প্যারাগ্রাফ লিখি আমরা লাস্টে দিয়ে কিন্তু কোনো নতুন কনক্লুশন দিই না, আমরা টপিক সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কনক্লুডিং সেন্টেন্সটা বানানোর ট্রাই করি। আপনি 1 নাম্বারে দেখেন, দিজ আর সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস অফ গুড টিচার্স। এটা পড়ে আপনি বুঝতেছেন কি গুড টিচার নিয়ে, গুড টিচারের কোয়ালিটি নিয়ে বলা হয়েছে। তাহলে আপনার টপিক সেন্টেন্স কি হবে? গুড টিচার্স হ্যাভ সাম স্পেশাল বা গুড টিচার্স হ্যাভ স্পেশাল কোয়ালিটিস। এটার জন্য 1 কিন্তু এ ছিল, এটার জন্য আর এখন সেম কারণে 2 নাম্বারটা আমাদের বি হবে। 3 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে ফারিয়া আপু বলেন তো 3 নাম্বারটা কি হবে? এ হবে আপু। 3 নাম্বারটা হচ্ছে এ হবে, ভেরি গুড। 4 নাম্বার আমাকে বলবেন হচ্ছে সাইমো বলেন তো 4 নাম্বার কি হবে? সাইমো আপু 4 নাম্বারটা। সাইমা আপু আছেন? সাইমা আপু চলে গেছেন নাকি? আচ্ছা, সি হবে। কি হবে আপু? কি হবে? বি। আহ 4 নাম্বারটা, সি the food হবে। the food in the city is excellent too. I truly enjoy New York City.
আচ্ছা, এটা দেখেন, আই ট্রুলি এনজয় নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক ইজ বিগ সিটি, ঠিক আছে, বাট এখানে কিন্তু এটার অ্যান্সার হচ্ছে সি হবে। মাই ফেভারিট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ নিউ ইয়র্ক। এরপর দেখে নিউ ইয়র্ক নিয়ে ভালো ভালো কথা বলা শুরু করছে জন্য, ঠিক আছে। 4 এর অ্যান্সারটা সি হবে। 10.7 এর 1 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে, হাফসাপু আছেন, হাফসাপু বলেন তো 1 নাম্বারটা কি হবে 10.7 এর? আপু এ হবে। আচ্ছা, দেখেন, এভরিবডি বি লাভস হবে। পাস্তা। কি জিনিসটা দেখেন হবে আপু? কি হবে? কি? বি বি বি। বি। বি, হ্যাঁ। এটা 1 নাম্বার হচ্ছে বি হবে, কেন দেখেন, পাস্তা কিভাবে রান্না করা হয় এটা নিয়ে বেশি কথা বলতেছে এখানে। এখানে হচ্ছে আপনার কি বলছে যে কি সাপোর্টিং আইডিয়া করতে বলছে। তো দেখেন, পাস্তা ইজ মাই ফেভারিট ফুড, পাস্তা টেস্ট গ্রেট। পাস্তা ইনটু, দেখেন এই যে এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কের আপনার হচ্ছে আগে কি লেখা আছে, যে পাস্তা ইনটু স্প্যাগেটি ম্যাকারনি এরকম অনেক কিছু লেখা আছে। এরপর দেখেন, এই যে সাপোর্টিং আইডিয়াটার পরে কি লেখা, আই ক্যান মেক পাস্তা ইন লেস দেন 10 মিনিটস। আপনি যদি এখানে লিখেন এভরিবডি লাভস পাস্তা, তাহলে কিন্তু জিনিসটা মানাচ্ছে না। যদি লিখেন পাস্তা ইজ ভেরি টু প্রিপেয়ার, তখন কিন্তু মানায়। তাই 1 হচ্ছে বি হবে। 2 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে, আহ তৌকির ভাইয়া বলেন তো 2 নাম্বারটা কি হবে? আপু বি হবে। 2 নাম্বারটা সি হবে। সি হবে আপু। সরি সরি সরি, সি হবে। হ্যাঁ, আমি 10.8 এরটা বলে ফেলছি। হ্যাঁ, 2 হচ্ছে সি হবে, ঠিক আছে, একটু ভেরি সি গুড। হবে, সরি। না, সমস্যা নেই। 10.8 আমাকে 1 নাম্বারটা আহমেদ ভাইয়া বলবেন। আহমেদ ভাইয়া কি আছেন? জি আছেন তো। আপু। 10.8 এর 1 নাম্বারটা কি হবে? বি নাম্বার। আপু এ হবে। 10.8 এর এ 1 নাম্বারটা এ হবে। হবে। এ হবে। টোকিও ওয়াজ দ্য মোটর ফর জাপানস র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট। 2 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে মার্জি আপু। বি হবে আপু। 2 নাম্বারটা হচ্ছে, হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে বি হবে। 10.9, 10.9 এর 1 নাম্বারটা আমাকে সিয়াম ভাইয়া বলবেন। সিয়াম ভাইয়া বলেন তো 1 নাম্বার কি হবে? সিয়াম ভাইয়া কি আমাদের মাঝে আছেন? আচ্ছা, 10.9 এর 1 নাম্বারটা আমাকে তন্নি আপু বলেন। তন্নি আপু। আপু সি হবে। সি হবে, ভেরি গুড। আর 10.9 এর 2টা আমাকে আর কি আছেন ক্লাসে, তাহমিদ ভাইয়া বলেন তো 10.9 এর 2টা কি হবে? বি হবে। 10.9 এর 2 নাম্বারটা কি হবে? বি। তাহমিদ ভাইয়া বলেন তো। এ। আচ্ছা, ঠিক আছে, 10.9 এর 2 হচ্ছে এ হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট অল অফ দিস থিংস ওয়েন ইউ আর বাইং আ কার। এখানে প্রথমে হয়তো গাড়ি কিনারে কি কি চিন্তা করতে হবে ওইটা নিয়ে বলছে, এই জন্য লাস্টের লাইনটা এ হবে। আচ্ছা, দেখেন, আমি এই হোমওয়ার্কটা ক্লাসরুমে দিয়ে দিব, এটা করবেন। ড্রব্যাকস অফ ইটিং জাঙ্ক ফুড, যেটা আমরা ক্লাসে আলোচনা করছিলাম। হ্যাঁ, বলেন। 10.9 এর ওয়ানটা কি বললেন? আমি শুনতে পাইনি। সি হবে। 10.9 এর 1 নাম্বারটা সি হবে। আর টু? এ 2 হবে। হচ্ছে, হ্যাঁ, 2 এ হবে, ঠিক আছে। এই তো। আচ্ছা, এই হোমওয়ার্কটা আমি ক্লাসরুমে দিয়ে দিব, ওটা করবেন। আর এখানে দেখেন, কয়েকটা হচ্ছে আপনাদের জিনিস লিখে দিছে, যে এক্সাম্পল সেন্টেন্সের আগে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, অ্যাজ এন ইলাস্ট্রেশন, সাচ এজ, এরকম লেখা থাকে। আবার কোনো কিছুর প্রভাব বা রেজাল্ট বোঝানোর জন্য আমরা অ্যাজ আ রেজাল্ট, ফর দিস রিজন, দাস, ইন কনসিকুয়েন্স, এগুলো ব্যবহার করে থাকি। আবার উপসংহার বা কনক্লুডিং যে লাস্ট লাইনটা থাকে, ওইটার জন্য আমরা ইন কনক্লুশন, টু সাম আপ, টু কনক্লুড, ইন সামারি, এগুলো লিখে থাকি। আর এখানে আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করেন। হইতে পারে যে এখান থেকেও কিন্তু মিডে আসতে পারে, তো এখানে একটু পড়েন, ঠিক আছে। এটাই আজকে আমাদের লেকচার ছিল। বাসায় পড়েন, প্রবলেম থাকলে নেক্সট লেকচারের দিন বলবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু। না আপু। তাহলে আমি স্ক্রিন শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি। আর কারো কোনো কোয়েশ্চেন নেই না? না আপু।
ঠিক আছে, তাহলে আমি আজকের মতো ক্লাস এন্ড করে দিচ্ছি, ঠিক Yes. আছে? আপু আচ্ছা কমেন্ট কি ওই যে ওকে, আল্লাহ। আজকে যেখানে ক্লাসের লিংক দেওয়া হয়েছে ওইখানে করে রাখবো? আপনি যে লেকচারটা মিস করবেন ওই লেকচারের লিংকে হচ্ছে কমেন্ট করবেন, ওকে ওকে লেকচার ঠিক আছে 9 এর লিংকে কমেন্ট করে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আপু আজকের মতো ক্লাস আমরা 5.5 লেকচার 5 এর ওইটা একটু ও আচ্ছা আচ্ছা, 5.5। আচ্ছা, মার্জি আপু, কে বলছেন এটা আমাকে? আমি আচ্ছা, আমি এখানে মার্জিয়া। পেলাম। ওকে, একটু দেখি 5.5টা কি। আচ্ছা, 5.5 আপু কি বুঝেন নাই, একটু বলেন। আসলে এটা কিভাবে লিখতে হবে বা কি বলতে চাচ্ছে এটা আর কি বুঝি ও নাই, যে আচ্ছা, এখানে কি আমি ওয়ার্ড বলতে যে লিঙ্কিং ওয়ার্ড যেগুলা ওগুলা ইউজ করব নাকি হ্যাঁ, এটা এটা আপনি জাস্ট এখানে দুইটা সেন্টেন্স দেওয়া, এটা হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? এটা মনে হয় আমি ওই চেক করে কারণে? দিচ্ছিলাম এটাই। এটা দেখেন, এটা কি করতে হবে, এখানে এখানে দুইটা সেন্টেন্স লিখছে দেখেন, রবি ওনস আ কার, দ্য কার ইজ রেড। আপনাকে জাস্ট কি করতে হবে, এটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে আপনি লিখতে পারেন, এটা একটা সেন্টেন্স লিখলে কি হবে, রবি ওনস আ রেড কার। ও বুঝতে পারছি না আপু, আমি ভাবছি যে এটাকে কোনো লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে করতে হবে কিনা এটা। জাস্ট আপনি দুইটা সেন্টেন্সকে একটাতে আনবেন, যেমন দেখেন, এখানে দেখেন, আই ডু নট লাইক দিস ওয়েদার, দ্য ওয়েদার ইজ হিউমিড। তাহলে কি হবে, আই ডু নট আই লাইক, ডু নট লাইক হিউমিড ওয়েদার। হ্যাঁ, আই ডু নট লাইক হিউমিড ওয়েদার, অথবা আই ডু নট লাইক দিস হিউমিড ওয়েদার, যে কোনো একটা লিখলেই হবে। বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। ওকে।